সবাই আমাকে শুনতে পাচ্ছ? স্যার। আচ্ছা, তাহলে তোমাদের সাথে যে একটা সার্ভে ফর্ম শেয়ার করা হয়েছে আজকে 15 তারিখ, অবশ্যই আজকে ক্লাস শেষে আগামীকাল মানে আগামী পরশু দিনের মধ্যে অবশ্যই সবার জন্য সার্ভে ফর্মটা কমপ্লিট হয়ে যায়। আগামী পরশু দিনের যে ক্লাসে আমি আসছি তখন আমি প্রত্যেকে ইচ এভরি সিঙ্গেল ওয়ান আমি ইন্ডিভিজুয়ালি আস্ক করবো প্রত্যেকে সার্ভে ফর্মটা কমপ্লিট করেছো কিনা। ঠিক আছে? সো ক্লাস শেষে সিআর হোক বা তোমাদের যে কেউ একজন হোক, গ্রুপে তোমরা আবার ওই লিঙ্কটা শেয়ার করে দিবা যাতে সবাই যারা করেনি তারা যেন আবার পেয়ে যায়। খুব জাস্ট একটা ক্লিক করলেই তোমরা ওই ফর্মে চলে যেতে পারবা। কয়েকটা জায়গায় ক্লিক করে পরে সেই জায়গাগুলো তোমরা যেটা মনে করো সেইভাবে তোমরা ক্লিক করলে দেন ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে এটা চলে আসবে আমাদের কাছে অটোমেটিক। ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তোমাদের প্রি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, জানো তো সবাই, জি স্যার। স্প্রিং 2021 এর জন্য। সো ওই প্রি রেজিস্ট্রেশনটা অবশ্যই প্রত্যেক স্টুডেন্ট কমপ্লিট করবে। ঠিক আছে? এইটাও দ্রুততম সময়ের মধ্যে কমপ্লিট করবে এবং ডে আফটার টুমরো আমাকে আপডেট জানাবে, একজনও যেন বাকি না থাকে। জি স্যার, এটা অলরেডি করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, করা হলে তো খুবই ভালো, যাদের হয় সবার জন্য আমি বলছি। তো অবশ্যই এই জিনিসটা কমপ্লিট করবে। তো একটা হচ্ছে সার্ভে ফর্ম, তারপর হচ্ছে প্রি রেজিস্ট্রেশন। আচ্ছা, নেক্সট ওয়ান যেটা হচ্ছে তোমাদের কোর্স অ্যাসাইনমেন্ট। কোর্স অ্যাসাইনমেন্ট আমি আজকে ক্লাসের পর পরই জাস্ট ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে 2-3টা কোশ্চেন বা এরকম সর্বোচ্চ থাকবে, একটা কোর্স অ্যাসাইনমেন্ট তোমাদের সাথে শেয়ার করে দেবো গুগল ক্লাসরুমে। ঠিক আছে? তো এই কোর্স অ্যাসাইনমেন্টটা তোমরা সবাই আমার অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো প্রত্যেকে তোমরা এটা হাতে লিখে দেন ছবি তুলে পিডিএফ করে ওই ফোল্ডারে জমা দিবে। কারণ এখানে যেহেতু ডিজাইন দেয়া হবে, কিছু ডিজাইনের ব্যাপার থাকবে 8086 এবং মাইক্রো কন্ট্রোলার থেকে। সো ওগুলো প্রত্যেকে কেউ কোনো জায়গা থেকে কপি পেস্ট করে বা আরেকজন তুলেছে সেটা জাস্ট ছবি অ্যাটাচ করে দেবো ওইরকম না, প্রত্যেকে হাতে লিখে যে জায়গায় টেবিল দরকার টেবিল, যে জায়গায় তোমার ডায়াগ্রাম আসবে ফিগার আসবে সেগুলা নিজে হাতে লিখে দেন তোমরা এটা সাবমিট করবা। ঠিক আছে? এটাও এটাও তোমার আজকেই দিয়ে দিব, এটাও পরশু দিনের মধ্যে। এই পরশু দিন আমি তোমাদের যখন ক্লাসে আসবো তখন তোমরা জানো পরশু দিন হচ্ছে তোমাদের কি সিটি থ্রি, সিটি থ্রি প্লাস সেই সাথে সিটি থ্রিতে যেহেতু ভাইবা বেসড, আর সেই সাথে তোমার এই কোর্স অ্যাসাইনমেন্টের উপর আমি তোমাদের কোশ্চেন করবো, যে তোমরা শুধু সাবমিট করলে হবে না, আমি বুঝবো যে কোর্স অ্যাসাইনমেন্টটা তোমরা নিজেরা বুঝে করেছো কিনা। ঠিক আছে? এটা হ্যান্ড রিটেন হবে কোর্স অ্যাসাইনমেন্টটা। ঠিক আছে? এই রিলেটেড আর কারো কোনো স্যার 5 মার্কের অ্যাসাইনমেন্ট না? স্যার বুঝি নাই স্যার, আরেকবার যদি একটু রিপিট করতেন স্যার। আচ্ছা, আমি তো প্রথম থেকে 3-4টা পয়েন্টের কথা বললাম। একটা হচ্ছে তোমাদের সার্ভে ফর্ম যেটা শেয়ার করা হয়েছে সেটা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকালকের মধ্যেই তোমরা ওই লিঙ্কটাতে ক্লিক করে ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, নাম্বার ওয়ান। তারপর হচ্ছে তোমাদের প্রি রেজিস্ট্রেশন। সার্ভে ফর্মটা কি গুগল ক্লাসরুমে দেওয়া আছে? না, সার্ভে ফর্ম তো গুগল ক্লাসরুমে দেয়া নাই, সার্ভে ফর্মটা তোমাদের গ্রুপে দেয়া আছে। এটা সিআর এর সাথে সিআর এর সাথে কি গ্রুপে শেয়ার করা হয়েছিল, গ্রুপে তো অনেক পিছনে চলে যায় কারণ গ্রুপে তো তোমরা সারাক্ষণ চ্যাটিং করতে থাকো, এটা অনেক পিছনে চলে গেছে। তো অবশ্যই এটা কি ওই যে অনেকদিন আগে স্যার একটা ফর্ম দিয়েছিলেন স্যার, Exactly. মানে ওইটা? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ওটা তো সার্ভে ফর্ম দেখবা ওটা ইয়ে করলেই পাবা। ঠিক আছে? ওই সার্ভে ফর্মটা তোমরা যত দ্রুত সম্ভব এটা ফিল আপ করে সাবমিট করে দিবা। মামুন কি জয়েন করেছো ক্লাসে? এখনো করো নাই? নেক্সট টাইম যেটা বলেছি সেটা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন। ঠিক আছে? প্রি রেজিস্ট্রেশনটাও তোমরা নোটিস পেয়ে গেছো, প্রি রেজিস্ট্রেশনটাও তোমরা কমপ্লিট করে ফেলবা অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোমাদের কি যে 17-18 তারিখ যে ইমপ্রুভমেন্ট মেকআপ এক্সাম, এর সাথে কেউ কে আছো ক্লাসে? থাকলে তো ডেফিনেটলি বাই দিস টাইম ফর্ম ফিল আপ করেছো এবং অ্যাকর্ডিংলি তোমরা সেভাবে নোটিস পেয়ে যাওয়া পরীক্ষা। 17-18 তারিখ হচ্ছে সেই পরীক্ষা। আচ্ছা, তারপর আমি বললাম যে আজকে ক্লাসের পরই মানে আজকে দিনে কোনো এক সময় তোমাদের কোর্স অ্যাসাইনমেন্টটা তোমরা পাবা। এখন এটা যেহেতু 5 মার্কস অ্যাসাইনমেন্ট, ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, কিন্তু আমার কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে তোমাদের হ্যান্ড রিটেন হতে হবে।
কোনো ধরনের ডায়াগ্রাম কোনো জায়গা থেকে কপি পেস্ট করবা না, টেবিলও না, কারো কাছ থেকে ছবি তুলেও নেওয়া যাবে না, প্রত্যেকে এটা হাতে লিখে পিডিএফ করে দেন গুগল ক্লাসরুমে সাবমিট করতে হবে, কোর্স অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? এবং ডে আফটার টুমরো তোমাদের সিটি3টা ভাইবা বেস তোমরা ভালো করেই জানো। যাক, এরপর আমি একটা গুগল ফর্মে তোমাদের নিব এবং প্যারালালি তোমাদের প্রত্যেককে আমি জাস্ট 1-2 মিনিটের জন্যই তোমাদের ওই যে কোর্স অ্যাসাইনমেন্টে তোমাদের কোশ্চেন করে যে সিটি3 আর কোর্স অ্যাসাইনমেন্টের মার্কসটা হয়ে যাবে। ঠিক আছে? যে প্রত্যেকে তোমরা নিজেরা বুঝে করেছো কিনা আমাকে জাস্ট ওই 1-2টা পয়েন্ট কোশ্চেন আস্ক করলে তোমাদের আমি ফাইন্ড আউট করতে পারবো যে কার কি অবস্থা। তো এই কয়েকটা ব্যাপার এটা অবশ্যই তোমরা মনে রাখবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এই যে তোমাদের প্রেজেন্টেশনের কথা মানে বলে বলে তোমাদের দেখা যাচ্ছে বেশ কয়েকজন দিয়েছো, এখনো পর্যন্ত বেশ কয়েকজন তোমার বাকি আছে। সো প্রেজেন্টেশন যেটা, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন যেটা, সেটা অবশ্যই তোমাদেরকে 24 ডিসেম্বরের আগে শেষ করতে হবে। তার মানে এই সপ্তাহে 2টো দিন, আগামী শুধু 2টো দিন, 24 শেষ। এরপরে আমি আর কোনো ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নিব না। কি সবাই শুনতে পেয়েছো তো সবাই? জি স্যার। ঠিক আছে? স্যার এরপর আর কোনো ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নেওয়া স্যার হবে না। কোর্স অ্যাসাইনমেন্টটা কি স্যার মাইক্রো কন্ট্রোলারের উপর দিয়ে হবে? আমি তো বললামই মাইক্রো কন্ট্রোলার 8086 একেবারে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট হবে, জাস্ট 2-1টা জিনিস ডিজাইন দিব আমি। ঠিক আছে? যেহেতু ডিজাইনের ব্যাপার, তোমরা প্রত্যেকে করে হাতে লিখে দেন ছবি তুলে সেটা পিডিএফ করে পাঠাবে আমাকে। ঠিক আছে? একটা পিডিএফ যেন হয়, তোমরা যে এক এক পেজ এক এক পিডিএফ করো। তোমরা এখন এত ম্যাচিউর, এখন কি এই জিনিসটা তোমাদের শেখাতে হবে কিভাবে করতে হয়? এগুলো তো নিশ্চয়ই বেশিরভাগই পারো, জাস্ট 2-4 জনের ক্ষেত্রে আমি দেখি এর ব্যত্যয় ঘটে। এরকম যেন না হয়, একটা ফাইলের মধ্যে সেই যে কয়টাই পেজ হোক সেটা পিডিএফ করে ওখানে জমা দিয়ে দেবো। ঠিক আছে? আর কোথাও কি তোমাদের মার্কস বাকি থাকে দেখো তো? ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, সিটি হয়েছে, মিড টার্ম, সব আমাদের মোটামুটি হয়ে গেছে। বাস এই ছিল আমার দিক থেকে বলা। তোমাদের দিক থেকে আর কিছু বলার আছে বা কোয়েরি আছে? স্যার ফাইনাল পরীক্ষাটা কত তারিখের মধ্যে হবে? এই কথা আজকে আমাকে জিজ্ঞেস করছো? এটা তো সেমিস্টার শুরুতেই তোমরা কি বলে একাডেমিক ক্যালেন্ডার পেয়ে গেছো না? সেই অ্যাকর্ডিংলি একাডেমিক ক্যালেন্ডার যেইভাবে মেনশন করা আছে ঠিক সেভাবেই হবে। আমার একেবারে এক্সাক্ট মনে নাই, তবে ডেটটা মোস্ট প্রবাবলি জানুয়ারি 11, 12, 13 ওই দিকটায়। কেউ কেউ মনে করতে পারছো? Yes, sir. ঠিক আছে? Yes, sir. আচ্ছা, কারণ এটা তো তোমরা স্টুডেন্ট, তোমাদের তো অবশ্যই জানার কথা কবে কোন ডেটে কি কি আছে এগুলো। যাই হোক, আমি যতটুকু মনে করতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, এই হচ্ছে ব্যাপার। সো একেবারেই এটা কিন্তু রেকর্ডিং এ চলে গেছে, তোমাদের ক্লাসরুমে তো যাবেই, প্লাস সবাই যারা শুনতেছো তাদের জন্য বলছি এগুলা কোনো ডেট আর কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না। তো 24 এর পরে আর সি আর মনে হয় আজকে ক্লাস এখনো আসো নাই নাকি? যাই হোক, তোমরা যারা শুনছো তাদেরকে বলছি, আর সি আর তো রেকর্ডিং থেকে শুনতে পারবে। এখানে যে যখন ডেট দিবে যে আমি ওই ডেটে দিচ্ছি, এরকম তোমরা যেই কজন আছো এটা যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়, যে একদিনই 10 জন দিব আর একদিন 2 জন দিব, এরকম যেন না হয়। ঠিক আছে? 5 জন 5 জন করে ফিল আপ হলে দেন প্রত্যেক ডেটে আবার আরেকজনের নাম নিবা আর কি, 6 জন 6 জন করে, কিন্তু 5-এর বেশি প্রথমেই এক ডেটে নিয়ে নিবা না। ঠিক আছে? শুনতে পেয়েছো তো? প্রেজেন্টেশনের কথা আমি বলছি, এবং এক ডেটে সব স্যার 5 জন 5 জন করে প্রথম ফিল আপ হওয়ার পর দেন যদি দেখা যায় আরো কয়েকজন বাকি আছে তখন 6 পারসনকে অ্যাড করবা। এইভাবে সিআর একটা লিস্ট তৈরি করবা, বা যারা প্রেজেন্টেশন দিতে যাচ্ছ সিআর এর কাছে আগে ওই ডেটটা মেনশন করে তোমরা ডেটটা আগে অকুপাই করে রাখো। এবং দিবার আগে তো জানোই তোমাদের গুগল ক্লাসরুমে তোমাদের যে ফোল্ডার ক্রিয়েট করা আছে ওখানে অবশ্যই তোমাদের প্রেজেন্টেশনের স্লাইডটা শেয়ার করতে হবে। তোমরা প্রেজেন্টেশন দিচ্ছ বাট দেখা যায় ওখানে আমি স্লাইড খুঁজে পেলাম না, তাহলেও কিন্তু সমস্যা। ঠিক আছে? অবশ্যই প্রেজেন্টেশন স্লাইডটা তোমরা ওখানে সাবমিট করে দিবে। স্যার স্যার ওই যে স্যার আমাদের টিচার ইভ্যালুয়েশন আছে না স্যার? হ্যাঁ স্যার ওখানে স্যার আমি কি করছি স্যার, আমি মানে স্যার আপনারটাতে যে মানে মাইক্রো প্রসেসর ওখানে ক্লিক করতে গিয়ে ওয়েব প্রোগ্রামে ক্লিক হয়ে গেছে, এটা স্যার খেয়াল করিনি। পরে স্যার একটা কমেন্ট আছে না স্যার, হুম ওটা স্যার আমি আপনার নাম লিখে কমেন্ট করে দিই, সেখানে তো স্যার সাবমিট হয়ে গেছে, এটা কি কোনো প্রবলেম হবে স্যার? এখন তুমি মাইক্রো প্রসেসরও তো তোমার করা লাগবে।
হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা তো করবো, কিন্তু স্যার আমি ওটাতে ক্লিক করতে গিয়ে স্যার ছোট তো ফোনে করছি, মানে ভালো করে মানে খেয়াল বুঝছি, করি এখন নাই। যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, মানে তোমার অ্যাকাউন্টের এগেনস্টে তো দেখা যাবে ওয়েব প্রোগ্রামিং তুমি করেছো, সো এখানে আশা করি তোমার সমস্যা হবে না। ঠিক আছে, স্যার কারণ তোমার তো এটা সাবমিট হয়ে গেছে, আসলে ভিতরে আমরা কি লিখি না লিখি ওইটা তো হচ্ছে পরের ব্যাপার। আমাদের একটা ডেটা বেস আছে, ওখান থেকে ডাটাগুলি কালেক্ট হয়। ঠিক আছে, আর ওখানে তো যেখানে তোমার মানে টিক দেওয়ার ব্যাপার, ওইটা এগেনস্টে যে ডেটাটা আসবে সেটা আসবে। এটা তুমি মানে আসলে ওই যে ছোটখাটো ভুলের কথাটা বলছো বা যেটা চিন্তা করে তুমি এটা করেছো, ওইটা তো আসলে কি বলবো পিছনে পড়ে গেল। কারণ স্যার ওইটা এটা এগেনস্টে আসলে ওই ডাটাটা, হ্যাঁ process- হয়তো তুমি একটা লিখার জায়গা, ওখানে হয়তো তুমি আমার নাম লিখতে পেরেছো বা ওই সুযোগটা পেয়েছো থেকে লিখেছো, কিন্তু ওইটা আসবে আলাদা ভাবে। ঠিক আছে, আমাদের যে ডাটাটা কালেক্ট হয়, ডাটাটা কালেক্ট হয় ওই প্রত্যেক, মনে করো তুমি 5 4 3 2 1 না, ওইভাবে ডাটাটা কালেক্ট হয়। তো এটা আসলে এখানে কোনো ডিফারেন্স মেক করে নাই, যাই হোক, একটু কেয়ারফুল থাকা দরকার ছিল। এনিওয়ে, কিন্তু প্রত্যেক সাবজেক্টেই তোমরা জানো যে কোনোটার এগেনস্টে যদি তোমার ডেটাবেস থেকে মানে তোমার অ্যাকাউন্টের এগেনস্টে বাকি থেকে যায়, তাহলে ওই সাবজেক্টের রেজাল্টটা তুমি দেখতে পারবে না। ঠিক আছে, তো তুমি মেক শিওর করবা যে তোমার অ্যাকাউন্ট থেকে যেটা দেখা যাচ্ছে সেখান থেকে যেন দেখায় যে তুমি যেগুলা কোর্সে অ্যাসাইন্ড সেগুলো প্রত্যেকটা কোর্সে টিচার্স এভালুয়েশন কমপ্লিট করেছো, তাহলেই তোমার দিক থেকে ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে মোটামুটি আর কি কোনো কোয়েরি আছে দেখো তো, চিন্তা করে আমাদের মোটামুটি সেমিস্টারে তাহলে যে সমস্ত জায়গায় আর তোমাদের সব মার্কসও তোমরা আপ টু ডেট আছো, কোনো সমস্যা নাই। জাস্ট এই কাজগুলি কমপ্লিট হয়ে গেলে দেন 24 এর পরে কোনো একদিন আমরা 60 মার্কস জেনে যাবো, তখন শুধুমাত্র ফাইনালের পার্টটুকু বাকি থাকবে। ঠিক আছে, তো সবার অ্যাজাম্পশন করাটা খুব ইজিয়ার হবে। এনিওয়ে, এই ছিল আমার দিক থেকে। সো আমি কিন্তু নেক্সট ক্লাসেই তোমাদের ওই সার্ভে পেপার, প্রি রেজিস্ট্রেশন, তারপর তো কোর্স অ্যাসাইনমেন্ট ভাইবা, এগুলো তো আছে, এগুলোর ব্যাপারে আজ করবো। আর হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন। ঠিক আছে, আমি এমন না যে আজকে বলে কালকে শেষ করে দিচ্ছি। আমি জাস্ট তোমাদের বলে দিলাম যে আজকে থেকে শুরু হয়ে যে 24 পর্যন্ত তোমরা সবাই নিশ্চয়ই জানো ক্লাসে যারা আছো যে প্রতিদিন আমি এটা কথা বলি তোমাদেরকে অনলাইনে, আর অন্য কোনো ভাবে তো আমার রিচ করা সম্ভব না। সো 24 এর মধ্যেই তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন কমপ্লিট করতে হবে। এরপর ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের জন্য আর কাউকে সুযোগ দেওয়া হবে না। সো এর আগে তোমরা সিআর এর সাথে যোগাযোগ করে তোমাদের যে গ্রুপ আছে ওখানে তোমরা তোমাদের ডেটটা বুকিং দিয়ে দাও যে আমি এই দিন এই দিন প্রেজেন্টেশন দিব এইভাবে। আর আমি রিকোয়েস্ট করছি যে যখন প্রেজেন্টেশন হবে তখন সিআর কে আমি বলছি, বাকি যারা এটা মেনটেন করবে যদি সিআর কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, যে একটা দিন 5 জন হয়ে যাওয়ার পর আরেকটা দিন বা এরকম আর কি, 5 জনের বেশি যেন একটা দিনে চাপ না পড়ে। যদি কোনো কারণে দেখা যায় না আরো বেশি স্টুডেন্ট এখনো বাকি আছে, তখন হ্যাঁ ওই যে 6 7 ওই নামগুলি অ্যাড হবে, কিন্তু প্রথমে 3টারই 5 জন করে ফিল আপ হওয়ার পর দেন অন্যটাতে যাওয়া যাবে। হ্যাঁ ঠিক আছে, মনোয়ার সাদাফ কিছু বলতে চাচ্ছ? জি স্যার, ওই যে মানে স্যার আমি হচ্ছে কি নেক্সট সেমিস্টার যে কোর্সগুলো স্যার প্রি রেজিস্ট্রেশন করেছি বাট ওগুলো স্যার অফার করেনি স্যার, এখন স্যার আমি কি করব? মানে যে কোর্সগুলি প্রি মানে রেজিস্ট্রেশন প্রি করেছো, রেজিস্ট্রেশন, হ্যাঁ হ্যাঁ সেগুলো অফার করেনি, এখন কি করব? মানে কি প্রি রেজিস্ট্রেশন যেমন স্যার, করতে পেরেছো কিভাবে? প্রি রেজিস্ট্রেশন কি তোমার মানে একটা লিস্ট আসার পর তুমি প্রি রেজিস্ট্রেশন করো না? আচ্ছা মানে স্যার যখন মানে বসে প্রি রেজিস্ট্রেশন করি তখন জাস্ট আমি জাস্ট অ্যাকাউন্টে ঢুকে যেগুলো আমার নিতে ইচ্ছা করছে তখন স্যার আমি জাস্ট টিক দিয়ে দিছি। পরে দেখলাম যে একটা লিস্ট আসছে যে কোন কোন ব্যাচের জন্য কি কি স্যার আর কি অফার করছে। হুম। তো দেখলাম যে এর মধ্যে 2টা পাইছি অফার করছে আর হচ্ছে 3টা হচ্ছে অফার করেনি। আচ্ছা, মানে একেবারেই পুরো ইয়েতে অফার করা নাই তাই তো? হ্যাঁ মানে হ্যাঁ। ডেটে, আচ্ছা। যেহেতু তুমি আসলে তোমার বেস থেকে একটু সরে গেছো, তো এইরকম একটু সামান্য একটা সমস্যা হতেই পারে। তুমি প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, তোমার যে কয়টা তো পেয়েছো পেয়েছো, বাকি যদি কোনো একটা দুইটা তোমার লাগে যে এগুলো আমার নিতে হবে কিন্তু এটা অফার হয় নাই, তখন তুমি এটা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, ওকে স্যার। নিশ্চয়ই প্রোগ্রাম কোঅর্ডিনেটর তোমার জানা আছে, তো ওভাবে তুমি যোগাযোগ করলে তুমি আয়শা ম্যাডামের সাথে যোগাযোগ করলে আশা করি একটা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তাহলে অনেক দূর কথা হলো। আমি তাহলে বাকি অংশ পড়াচ্ছি তাহলে। এখনো পর্যন্ত কেউ প্রেজেন্টেশন দিচ্ছ না তাই তো? ক্লাসে যারা জয়েন করেছো দিচ্ছ না প্রেজেন্টেশন, ওকে। তো 24 এর পরে আমি আর এই ব্যাপারে কোনো কথা বলছি না, আর কারণ নেওয়া হবে না। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। মেমোরি ইন্টারফেসিং, সেটা হচ্ছে তোমরা আমার কি পিডিএফটা দেখতে পাচ্ছ নাকি পিপিটি দেখতে পাচ্ছ? কোনটা তোমাদের সামনে আছে? পিডিএফ। পিডিএফ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি।
এটা তো গত ক্লাসে আমরা একটু শুরু করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। ঠিক আছে, এইটা গত ক্লাসে আমরা শুরু করেছিলাম। এখানে প্রত্যেকটা জিনিসই দেখানো আছে, কিন্তু আজকে আমি পিডিএফ এর মাধ্যমে আরো এরকম সিমিলার টাইপের কিছু প্রবলেম দেখাবো, যাতে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়। কারণ কি, তোমরা দেখা যায় একটা প্রবলেম করানো হলো, যদি কোনো কারণে একটু ঘুরিয়ে দেওয়া হয় বা একটু মেমোরির সাইজ চেঞ্জ করে তোমাকে ইন্টারফেস করতে বলা হয়, তখন দেখা যাচ্ছে তোমরা প্রবলেম ফেস করো। তো ওইটা যেন না হয়, আমি নেট থেকে এটা নিয়েছি, টোটালি নেট থেকে পিডিএফটাও তোমার নেয়া। সো এই জন্য একটু ডিফারেন্ট হইতে ডিফারেন্ট এক্সাম্পলে করে দেওয়া আছে। সো ওখান থেকে তোমরা আশা করি যদি দেখো তাহলে কনসেপশনটা তোমাদের ক্লিয়ার হবে। ওকে, এখানে প্রথমে যে এখন আমরা দেখেছি র্যাম এর সাথে ইন্টারফেস করা, রম এর সাথে ইন্টারফেস করা, তারপর হচ্ছে র্যাম রম দুটোর সাথে এট এ টাইম ইন্টারফেস করা। হ্যাঁ, তো কিভাবে করে ওই জিনিসগুলি আমরা দেখেছি। সাথে সাথে তোমার মেমোরি টেবিলটাও তোমাকে দিতে হবে। দ্যাট মিনস তোমাকে এর জন্য এই ধরনের ইন্টারফেস যদি বলা হয় মাইক্রো কন্ট্রোলারের সাথে কোনো মেমোরি, তাহলে তোমাকে প্রথমে ডায়াগ্রাম এবং সেই সাথে তোমার এই মেমোরি টেবিলটা তোমার দিতে হবে। এবং মেমোরি টেবিল আমরা জানি যে অনেক বড় একটা টেবিল হবে, লিস্ট তুমি কয়েকটা লাইন শুরুর দিকে কয়েকটা লাইন শেষের দিকে লিখে দিলে তোমার পুরো টেবিলটা ধারণা করা যাবে। যেহেতু আমরা ফার্স্ট আর লাস্ট জানলে আমরা পুরো টেবিলটার রেঞ্জটা বুঝতে পারছি, সেই জন্য তুমি প্রথম দিকে 2-4টা লাইন এবং শেষের দিকে 2-4টা লাইন দিয়ে পুরো টেবিলটা তুমি কমপ্লিট করে ফেলবা। সবগুলি তোমাকে লিখতে হবে, ম্যান্ডেটরি না। আর যদি এমন কোনো কিছু হয় যে ফর এক্সাম্পল বিশেষ করে র্যাম রমের ক্ষেত্রে যদি এরকম একসাথে তোমার কাসকেড অবস্থায় করতে বলা হয়, ইন দ্যাট কেস র্যামের জন্য যেমন ফার্স্ট লাস্ট লাইন লাগবেই, মানে প্রথম দিকে 2টো লাইন শেষের দিকে 2টো লাইন, সিমিলারলি রমের ক্ষেত্রেও ফার্স্ট লাইন লাস্ট 2টো লাইন তোমার লাগবে। ঠিক আছে, তখন আবার মানে ওভারঅল মেমোরির যে ফার্স্ট আর লাস্ট ওইভাবে না করে র্যামের পার্সপেক্টিভে তোমার ফার্স্ট লাস্ট, আবার রমের পার্সপেক্টিভে ফার্স্ট লাস্ট, এইভাবে যেন লাইনগুলো চলে আসে। তাহলে আর কি র্যামটা কোন রেঞ্জ জুড়ে আছে এবং রমের কি অবস্থা সেই জিনিসটা আইডেন্টিফাই করা যায়। বিশেষ করে কোশ্চেন অনেক সময় তোমার অ্যাড্রেস গুলি মেনশন করে দেওয়া থাকবে, যে স্টার্টিং অ্যাড্রেস বা এন্ডিং অ্যাড্রেস এইভাবে ধরে তোমার করতে হবে, যার ফলে ওইটার জন্য রিফ্লেকশনটা তোমার টেবিল থেকে পাওয়া যায়, সেই জিনিসটা তোমাকে ক্লিয়ার করতে হবে। ওকে, সো আজকে আমি পিপিটির পাশাপাশি পিডিএফ থেকেও এক্সাম্পল দেখাবো। একটা পিপিটি দেখিয়ে সেটার সিমিলার একটা এক্সাম্পল আমরা পিডিএফ থেকেও দেখবো। তো এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখছি, যে তোমাদের আসলে এই জিনিসগুলি করবার জন্য আমি যে তোমাদের 8051 এর ব্লক ডায়াগ্রাম দেখিয়েছি, সেই জিনিসটা আসলে তোমাদের মাথায় থাকতে হবে। মনে আছে 8051 এর যে ইন্টারনাল মানে পিন কনফিগারেশন, একেবারে আমি বারবারই বলছি যে প্রত্যেকটা তোমার জানা দরকার নেই, কিন্তু কিছু কিছু স্পেসিফিক যেমন পোর্ট গুলি অ্যাটলিস্ট 8টা মনে রাখা দরকার নেই, কিন্তু তুমি যদি মনে রাখতে পারো যে ঠিক আছে 21 থেকে 28 এটা হচ্ছে পোর্ট সি, বা 32 নম্বর পিনে এই কাজ, এরকম অ্যাটলিস্ট কয়েকটা। কারণ আমি বারবারই বলছি 40টার মধ্যে তোমার কিন্তু 4টা 32টা এমনি চলে যাচ্ছে। সো বাকিগুলো মনে রাখাটা খুব একটা কিন্তু সমস্যা না। সো 8051 কিন্তু আমি মনে করি 8085 8086 যে মাইক্রো প্রসেসর, তার চেয়ে এর পিন কনফিগারেশন ব্লক ডায়াগ্রাম গুলি মনে রাখাটা একটু ইজিয়ার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু প্রসিড করছি। দেখো তাহলে কি বলা হয়েছে, ইন্টারফেস 8KB 8K, আচ্ছা এটা রম এর কথা বলেছে, 8K রম মাইক্রো কন্ট্রোলার সাথে তোমার ইন্টারফেস করতে বলা হয়েছে। সো এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, যতটুকু মনে করতে পারছি। আমরা র্যামের একটাতে আসি, এরপর যদি ওটাতে কোনো গ্যাপ থেকে থাকে আমি আবারও যাব, অসুবিধা নাই। ইন্টারফেস 4KB এক্সটার্নাল র্যাম টু 8051 মাইক্রো কন্ট্রোলার, জাস্ট একটা 4KB কে মাইক্রো কন্ট্রোলারের সাথে যোগ করতে বলা হয়েছে। সো 4KB, এখন তোমরা এইসব ব্যাপারে এতটাই এক্সপার্ট আমি বিলিভ করি, দেখা মাত্রই তোমরা তার অ্যাড্রেস লাইনটা আইডেন্টিফাই করতে পারছো, তাই না? সবাই পারছো তো? ক্লাসে 2-4 জন পারবো, বাকিরা পারবো না, এরকম যেন না হয়। কারণ তোমাদের পারফরমেন্স সোফার আমি মোটামুটি ভালোই দেখছি, তো এটা যেন ধরে রাখতে পারো সেমিস্টার শেষ পর্যন্ত। ঠিক আছে, অন্যান্য সাবজেক্টে এই সাবজেক্টে আসলে খুঁটিনাটি ব্যাপারগুলি খুব বেশি রকমের আছে। এগুলো মনে থাকলেই তোমাদের ভাইবাটা খুব ভালো হবে। আর অ্যাসাইনমেন্ট তো তোমরা একটু সময় নিয়ে যেহেতু করতে পারছো, অ্যাসাইনমেন্টের রিফ্লেকশনটা আমি ভাইবাতে কিন্তু বুঝবো। তো এইগুলি একটু মনে রাখার চেষ্টা করবো, ক্লাস লেকচার গুলি ভালো করে ফলো করবা। প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু দেয়া হচ্ছে, তো তোমরা জাস্ট এই লেকচার মেটেরিয়ালস গুলি খুব বেশি দেখবা। আর সেই সাথে আমি বারবারই বলি, তোমাদের যে কোনো জিনিসই কিন্তু আসলে সোর্স হচ্ছে তোমার বই। সেটা আমি নেট থেকেই নেই, তোমাদের যেখান থেকে দেয়া হোক না কেন, নিজে তৈরি করি, এটা তো নিজস্ব আসলে কোনো কিছু না, এটা ডেফিনেটলি বই থেকেই নেয়া।
সো এন্ড অফ দ্য ডে তোমরা যদি বইটা সবসময় একটু ঘাটাঘাটি করো, দেখো তোমাদের নলেজটা এমনিতেই অনেক বেশি ডেভেলপ হবে। সো এটা সবসময় তোমরা মনে রাখবা। কিন্তু দেখা যায় স্টুডেন্টরা আসলে সেটা না, যা রেডিমেড পেয়ে যাচ্ছে একটা কোশ্চেন তার এগেইনস্ট অ্যান্সার, ওই জিনিসটা। কিন্তু এটা হচ্ছে খুবই সাময়িক, শুধুমাত্র পরীক্ষা একটা ভালো মার্কস একটা গ্রেড পাওয়ার জন্য এই জিনিসটা কাজে লাগবে। কিন্তু ওভারঅল তোমার নলেজের জন্য বারবার এই বলছি, তোমার বই বই এবং বই, এছাড়া আর কোনো তোমার নলেজ ডেভেলপ হবে না। এনিওয়ে, সো 4 KB দেখা মাত্র আমরা সাথে সাথে বুঝতে পারছি 4 এর জন্য হচ্ছে 2 স্কয়ার, আর ওটার জন্য k এর জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার 10, তাহলে কত হচ্ছে 12 2 to 12। the power 12। সো আমরা স্পষ্ট ভাবেই এখানে লিখে ফেলতে পারছি যে 12 অ্যাড্রেস লাইন। এভাবে তুমি খুব শর্ট ওয়েতে মেথডে তুমি লিখে ফেলতে পারছো, অথবা জাস্ট ওই যে 2 টু দি পাওয়ার n, সো n ইকুয়াল টু 12, এইভাবে একটা দুটো লাইন ব্যাখ্যা করে তুমি 2 টু দি পাওয়ার 12 এটা লিখতে পারো। আচ্ছা, তার মানে টোটাল 16টা লাইনের মধ্যে আমরা ভালো করে বুঝতে পারতেছি যে আমাদের এখানে 12টা হচ্ছে তোমার অ্যাড্রেস লাইন, ঠিক আছে, 12টা হচ্ছে আমার এই অ্যাড্রেস লাইন। আচ্ছা, এখন আমরা যে 8051 এর সাথে এই যে 4 KB এটাকে আমরা ইন্টারফেস করব। এর মধ্যে আমরা জানি যে অ্যাড্রেস ল্যাচ এনাবেল, এই পিনটা যখন 1 হয় তখন অ্যাড্রেস বাস, যখন 0 হয় তখন ডেটা বাস, যেটা মাল্টিপ্লেক্সড অবস্থায় থাকে। সেই মাল্টিপ্লেক্সড অবস্থায় যেগুলো থাকে সেগুলো আমরা ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম থেকে আমরা দেখেছি। যাই হোক, এখানে তুমি এইভাবে 80 টু 87 হচ্ছে, তাহলে কি এটা ডিপেন্ড করবে হচ্ছে এই এলই 0 না 1, তার উপর আইদার এটা অ্যাড্রেস বাস অথবা এটা ডেটা বাস হিসেবে কাজ করছে। তাহলে কি হলো কি অ্যাড্রেস বাস ডেটা বাস, তার মানে এখানে 8টা চলে গেল অ্যাড্রেস, যেটা আমরা চিন্তা করি। বাকি থাকতেছে আরো 4টা, তাহলে এই বাকি 4টা তাহলে কি হচ্ছে 7 পর্যন্ত চলে গেছে, 8 9 10 11। ওকে, 8 9 10 11 এই হচ্ছে তোমার বাকিটা। আচ্ছা, তাহলে এই হলো টোটাল 12টা লাইন চলে গেল। আরো থাকে কয়টা লাইন? আরো থাকে হচ্ছে 4টা লাইন। সো ওই 4টা লাইনের একটা ব্যাপার থাকবে, ওই 4টা লাইনের মধ্যে একটা যেটা আমরা সরাসরি যে ডিকোডারে হাই সিগন্যালের জন্য কাজে লাগাবো, অথবা এটা সরাসরি আমি বাকি যে 3টা থাকবে ওই বাকি 3টা হচ্ছে চিপ সিলেক্টের কাজে লাগবো। এখানে দেখো একভাবে এটা করেছে, কিন্তু আমি আরেকটু ক্লিয়ার করবো যে পিডিএফটা তোমাদের দেখিয়ে, সেখান থেকে আশা করি তোমাদের আরেকটু বেশি ক্লিয়ার হবে। এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে রিড আর রাইট, তাই না? এটা হচ্ছে রিড রাইট তোমার আর কি বলে সাথে সাথে তোমার র্যামের সাথে কানেক্টেড হবে। তাহলে এইভাবে হচ্ছে জাস্ট আমরা ইন্টারফেসটা এখানে সরাসরি দেখতে পাচ্ছি, এবং সেই সাথে যদি আমরা তার মেমোরি ম্যাপটা দেখি, মেমোরি ম্যাপ থেকে আমরা ওখান থেকেই আমরা বুঝতে পারছি যে 12টা লাইনের মধ্যে একটা যে A12 যেটা এটা অলওয়েজ তোমার হাই থাকছে, A12টা তোমার হাই থাকছে। বাকি হচ্ছে তোমার A0 থেকে A11, দ্যাট মিন্স এই 12টা তোমার হচ্ছে অল জিরোস থেকে অল ওয়ান্স, অল জিরোস থেকে অল ওয়ান্স। আচ্ছা, আর এখানে পার্টিকুলারলি A13 যেটা, এটা যে 1 হয়েছে, এই 1টা আসলে নির্দিষ্ট এটার জন্য না। এখান থেকে দেখো 001 001 প্রত্যেকটা লাইনের জন্য 001 দিয়েছে। এটার কারণটা কি, যেমন ওরা দিয়েছে যে এখানে চিপ সিলেক্টটা হচ্ছে পজিশন 1 থেকে, সো 1 কে সিলেক্ট করার জন্য ডিকোডারের ইনপুটে তাহলে আমাকে এখানে কি দিতে হবে 001। যদি এটা তুমি 2 নম্বরের চিপটা হতো তাহলে কি হতো 010। তাহলে এটা হচ্ছে ডেডিকেটেড ফর পার্টিকুলার একটা অপারেশনের জন্য, যে ডিকোডারের ইনপুট থেকে তুমি কোন আউটপুটটা তোমার অ্যাক্টিভ করছো। তাই এখানে যখন তুমি এইভাবে দিচ্ছ তখন তোমার 1 কম্বিনেশনটা আমি পাচ্ছি, এই জন্য তুমি এখানে পেয়েছো কি 001, ঠিক আছে। কিন্তু এই জিনিসটার জন্য আমি বলবো যে এটা হচ্ছে পার্টিকুলার যতগুলি চিপ থাকবে এক একটার জন্য এক ধরনের হবে, তাই তো 000 থেকে 111 পর্যন্ত হতে পারে। এখানে তারা 1 নাম্বারকে বুঝিয়েছে, সেই জন্য তারা 001 ইউজ করেছে। তুমি যদি 0 কে বুঝাতে তাহলে কিন্তু 000 লিখতে পারবে। তো বাকিগুলো হচ্ছে তোমার জন্য কনসার্ন, যে তোমার এই ডায়াগ্রামটা বা টেবিলটা তোমার কিভাবে হবে। এইটাই জাস্ট আমি যদি সেম তোমাকে একটু পিডিএফ এ যে এক্সাম্পলটা দেখানো আছে সেটার সাথে একটু শেয়ার করি, তাহলে আশা করি তোমার জন্য ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। আমি দেখো রম যেহেতু গত ক্লাসে দেখেছি, আগে র্যাম থেকে আমি শুরু করছি। র্যামের এক্সাম্পলটা কোথায়? পিডিএফ আসছে সামনে? জি স্যার আসছে। আচ্ছা, এই দেখো সবাই দেখতে পাচ্ছ এই যে সলভ এক্সাম্পল 1 দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। তাহলে দেখো এটাকে আর মনে হয় বড় করার দরকার নাই। হ্যাঁ, এই দেখো এখানে কি বলছে, ডিজাইন এ মাইক্রো কন্ট্রোলার 8051 ইন্টারফেস এক্সটার্নাল RAM উইথ 16 KB। ঠিক আছে, আগেটা ছিল 4, এখানে যেমন 16, একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল দিলাম যাতে তোমাদের জন্য এটা চেঞ্জ হলো যেন তোমরা ধরতে পারো, তাই না, কিভাবে যেটা হয়। তাহলে দেখো এখানে আমরা 16 KB যেহেতু বলছি, তো 16 মানে কি 2 টু দি পাওয়ার n।
সো এখানে এনটা হচ্ছে নাম্বার, সো এখানে 16 এর জন্য হচ্ছে 4 আর কে এর জন্য হচ্ছে 10, তাহলে টোটাল কত হচ্ছে 14 মিলেছে 14, ঠিক আছে। সো এখানে হচ্ছে 14, এখানে তোমার মিলেছে। আচ্ছা আমি এটা একটু ইয়ে করি, কারণ অনেকে যদি ফলো করতে না পারো, দেখ এইখানে 2 টু দি পাওয়ার 16, সো 16 এর জন্য হচ্ছে আমরা খুব ভালো করে জানি 2 টু দি পাওয়ার 4 আর কি হচ্ছে 2 টু দি পাওয়ার 10, তাহলে টোটাল আমরা n ইকুয়াল টু পাচ্ছি 2 টু দি পাওয়ার 14। তাহলে আমাদের কত হচ্ছে 14টা হচ্ছে অ্যাড্রেস লাইন। তাহলে দেখো 14টা অ্যাড্রেস লাইন হচ্ছে কি আমাদের 0 থেকে 13 পর্যন্ত। তা বাকি রইল কি 14 আর 15। তাহলে এখানে স্পষ্টভাবে দেওয়া আছে 14 and 15 আর কানেক্টেড থ্রু অর গেট টু চিপ সিলেক্ট, ঠিক আছে, মানে হচ্ছে সিএস পিন যে এক্সটার্নাল ল্যামের সাথে কানেক্টেড থাকবে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা স্পষ্টভাবে বুঝলাম যে চিপ সিলেক্টের জন্য কাজ করবে এটা কোন দুইটা 14 আর হচ্ছে 15। তাহলে দেখো ওয়েন যেহেতু চিপ সিলেক্টের একটিভ লো পিন, তাহলে আমরা এখানে ওয়েন 14 আর 15 বোথ আর লো, তখন হচ্ছে লজিক জিরোটা। কারণ যদি এখানে তুমি দুটোই তোমার জিরো করো, তাহলে এটা হচ্ছে জিরো, এখানে হচ্ছে তোমার এটা অ্যাক্টিভেট হচ্ছে। এখানে দেখো এই ফিগারটা যদি তুমি একটু খেয়াল করে দেখো, এখানে একেবারে পোর্ট নাম্বার সহ তোমাদের মেনশন করে দিয়েছে। কেউ যদি মনে রাখতে পারো, আমি বারবার বলছি এটা আমি মানে ফিক্স করে দিচ্ছি না যে তোমাদের লিখতে হবে পারতে হবে, মনে রাখতে পারলে একবারে পোর্টের যদি পিন দিয়ে তোমরা বলতে পারো, সেই জিনিসটা তোমার জন্য অনেক ভালো হবে, মানে একবারে অ্যাপ্রোপ্রিয়েট যে তোমার ডায়াগ্রামটা। তো এরপরও যেহেতু তোমরা এখন অনলাইনে আছো, আমি মনে করি যে তোমরা একটা জিনিস তৈরি করবার সময় তোমরা যেহেতু তোমাদের সামনে অন্যান্য ডকুমেন্টস গুলির সাথে থাকে, তোমরা সেটা হেল্প নিয়ে করতে পারো। তো সেই ক্ষেত্রে পোর্ট নাম্বার মেনশন করাটা আসলে টাফ কিছু না। আর যদি এটা মানে অন সাইডে তোমরা থাকতাম, তখন হয়তো আমি বলতাম যে ঠিক আছে তুমি এখানে A14 A15 লিখে দিলেই তোমার চলতো, ঠিক আছে। কারণ এটা আমরা যদি একটু ব্লক ডায়াগ্রামটার কথা মনে করি, তাহলে কিন্তু ব্লক ডায়াগ্রামে কোন পিনগুলি তোমার মাল্টিপ্লেক্স অ্যাড্রেস ডাটা বাস, কোন পিনগুলি ডেডিকেটেড ফর অ্যাড্রেস বাস, ওগুলো কিন্তু স্পষ্টভাবে মেনশন করে দেওয়া আছে। সো ওখান থেকে তুমি কিন্তু খুব সহজেই এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারছো। সো আজকে যদি আমরা অন সাইডে থাকতাম, যে তুমি পরীক্ষায় এই ধরনের একটা কোশ্চেন পেলা, ইন দ্যাট কেস তোমার হয়তো একেবারে 40টা পিন মনে রাখা সম্ভব হচ্ছে না, তখন তুমি A0 থেকে A16 মানে A15 এই 16টা লাইন তুমি এইভাবে দিয়ে দিতে পারতা। কিন্তু এখন যেহেতু তোমরা একটু অনলাইনে আছো, সো তৈরি করবার সময় মনে করো তোমাদের দেখবা প্র্যাকটিসটা ভালো মতো হয়ে যাবে, যার ফলে পরবর্তীতে তুমি যদি আনসিন অবস্থায় কিছু করতে চাও, তুমি সহজে আসলে সেটা করতে পারবা। তাহলে এখানে হচ্ছে A14 আর 15 এগুলো আমার এক্সটার্নাল র্যাম যেটা, সেটা কানেক্ট করতে আমার এই দুটো কাজে লাগবে চিপ সিলেক্টের ক্ষেত্রে। তাহলে আমাদের এই যে 13 পর্যন্ত যে 14টা লাইন, এইগুলো হচ্ছে আমাদের অল জিরোস আর এইগুলো হচ্ছে অল ওয়ান্স, এই তো আমাদের বাড়তি। আর এখন যেহেতু আমাদের একটা চিপের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি, এখানে মাল্টিপল চিপের আর কোনো দরকার নাই, তাহলে আমরা বাকিগুলি সাধারণত কোনো কিছু মেনশন করা না থাকলে আমরা 00 ধরে নিব, যে 00 কম্বিনেশন যে চিপটা সিলেক্ট হচ্ছে সেটা হচ্ছে পার্টিকুলার ওই মেমোরিটা। তাহলে যখন এটা 16টা তোমার লেখা হয়ে গেল, নিশ্চয়ই এখন তুমি বুঝতে পারছো চারটা চারটা করে ভাগ করে আমরা কিভাবে সেই অ্যাড্রেসটা লিখি। এটার ক্লাসে প্রত্যেকে আশা করি বুঝতে পারছো, তাই না? সো প্রথমটাতে অল জিরোস 40 এটা নিশ্চয়ই বুঝতে পারছো। সো লাস্টেরটা তোমার কত আসতেছে? এটা হচ্ছে তোমার 3, তাই না? 3FFF, ঠিক আছে। সো 3FFFF, ঠিক আছে। আর এখানে কিন্তু যে প্রোগ্রাম স্টোর এনাবল যেটা কিনা রম এর ক্ষেত্রে লাগে, ওই পিনটাই ওপেন থাকবে, এই পিনটা এখানে র্যামে কোনো কাজ নাই। এছাড়া যেমন পোর্ট 3 এর যেমন 6 আর 7 লাইন, ওইটা হচ্ছে রিড রাইট এর জন্য। এটা যাদের ব্লক ডায়াগ্রাম মনে আছে তাদের হয়তো নিশ্চয়ই এই কথাটা মনে আছে যে এটা হচ্ছে রিড রাইট এর জন্য। সো এই দুটো তোমার সাথে সাথে তোমার রমের সরি র্যামের সাথে কানেক্টেড হবে, ঠিক আছে। সো এইভাবে আমরা কানেক্ট করতে পারি। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, এখানে যদি আমি কোনো কারণে এটা চেঞ্জ করে দিই, তাহলেও যেন তোমরা পরীক্ষা এটা করতে পারো, র্যামের জন্য কি রমের জন্য কি, ঠিক আছে। র্যামেরও বিভিন্ন এক্সাম্পলের জন্য যে তোমার চেঞ্জ হতে পারে। আচ্ছা, এটা র্যামের জন্য একটা এক্সাম্পল গেল। রমের যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, পিপিটিতে আমরা যেটা দেখেছিলাম সেটা মনে আছে কত ছিল গত ক্লাসে? এক্সাম্পলটা একটু আগে যে দেখালাম, আমার যদি ভুল না করে থাকি, সেটা ছিল হচ্ছে মানে 8 KB রম ছিল। কি সব ভুলে গেছো? এই যে আজকে একটু আগে তো একটু দেখালাম সেটা রমের, যে গত ক্লাসে এক্সাম্পলটা দেখিয়েছিলাম। একটা রমকে ইন্টারফেস করতে বলা হয়েছে 8051 এর সাথে 8 KB, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যেটা আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি সেটা হচ্ছে 4 KB। দেখতে পাচ্ছ তো সবাই? কথা বলতে হবে, একেবারে চুপ হয়ে গেলে কেন সবাই?
দেখতে স্যার পাচ্ছি দেখা তো। যাচ্ছে হ্যাঁ স্যার। স্যার দেখা আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ওইটা বারবারই বলছি, ডিফারেন্ট এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা অবশ্যই একটু ঘুরিয়ে দিলে যেন তোমরা করতে পারো। পরীক্ষা অনেক সময় দেখা যায় কি, আমি এই যে 4 KB 8 KB 16 এইসব শিখাচ্ছি, পরীক্ষাতে তোমাকে 1 KB দিয়ে দিলাম, বাস ওইখানে দেখা যায় তোমরা কনফিউজ হয়ে যাও। তো এই সামান্য ব্যাপারগুলো তো তোমাদের অবশ্যই সাথে সাথেই ধরতে হবে, তাই না? যে তোমার যে সাইজটা দেওয়া আছে আমাকে তো ওই সাইজটাই ইন্টারফেস করতে হবে, আমি তো কম বেশি করতে পারবো না। এবং যখন মানে কাস্কেড অবস্থা থাকে তখন ব্যাপারগুলো আরেকটু ইন্টারেস্টিং হয়। সো এগুলোর কনসেপশন যেন অবশ্যই ক্লিয়ার থাকে। তাহলে এখানে হচ্ছে তোমার 4 KB, সো আবার সেম 4 KB। সো এখানে আমরা খুব ভালো করে বুঝতে পারতেছি এইটার জন্য আমাদের কত আসবে। সো আমাদের আসছে 12 অ্যাড্রেস লাইন। এখন এই 12 অ্যাড্রেস লাইন যেহেতু রম এর জন্য, সো এখানে হচ্ছে আমার A0 থেকে A11, তার মানে এই 12টা হলো। আচ্ছা, রিমেইনিং এই দেখো এখানেও টুকটাক আসলে ভুল করে, এগুলো যদি তোমরা আসলে ঠিক মতো খেয়াল করো তাহলে তোমরা এটা কিন্তু ধরতে পারবা। এখানে কোথায় ভুল করেছে খেয়াল করেছো? ভুলটা ধরতে পেরেছো? হ্যাঁ, এই তোমাদের চোখের সামনে তো সব খোলা আছে। এই দেখো A0 থেকে A11 অ্যাড্রেস লাইনস আর রিকোয়ার্ড ফর অ্যাড্রেস, তারপরে লিখছে রিমেইনিং অ্যাড্রেস লাইনস দিয়ে আবার A0 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 লিখেছে। এগুলো বুঝতে পারছো এগুলো কি হবে বলো? স্যার A12 13 14 ভেরি গুড। A12 13 14 15। ঠিক আছে, আমি যে এই সাইডে এইভাবে লিখে দিলাম, আর এটা তো তোমার রেকর্ডিংও তোমরা দেখবে, প্লাস এমনিও তোমরা এখন এতটাই স্মার্ট হয়েছে, এখন আসলে এই জিনিসগুলো নিশ্চয়ই তোমরা দেখি ধরে ফেলতে পারছো, তাই না? A0 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 নিশ্চয়ই এইভাবে হবে না। ঠিক আছে, A12 13 14 15 এন্ড প্লিজ দেন যে এখন যদি রমের কথা চলে আসছি, তো সেই প্রোগ্রাম স্টোর এনাবল ওই পিনটা এগুলো কানেক্টেড থ্রু ওর গেট টু সিলেক্ট দ্য চিপ। এবং এখানে তোমার যেহেতু রম, সো এখানে শুধুমাত্র সেটা রিডের কাজটাই করবে। ঠিক আছে, সো এখানে হচ্ছে আবারও সেম, এখানে লেখছে when A0 to A0, এখানে হবে কি এই সেম জিনিসটাই হবে। ঠিক আছে, লজিক 0, তখন আমাদের রমের ওই পিনটা তোমার সিলেক্ট হবে। তাহলে দেখো এখানে তোমার কি দাঁড়াচ্ছে, যেহেতু 12টা, তো 12টার জন্য হচ্ছে আমাদের এই পর্যন্ত অল জিরো, এখানে হচ্ছে অল ওয়ানস। তাহলে আমরা অ্যাড্রেস লাইনটা আমরা খুব সুন্দরভাবে এখানে বুঝে ফেলতে পারছি, 4 জিরোস থেকে 0 F F F F। আচ্ছা, এখানে তোমার যে অ্যাড্রেস লাইন ডাটা লাইন ডেটা বাস যেটা আসছে সেটা তো হলোই। এরপরে যেটা আসতেছে বাকি যে থাকে কত, 8টা গেল আর থাকে 4টা, ওই বাকি 4টা তো এখানে আসবে। এছাড়া যে বাকি পিনগুলো আছে তার মধ্যে থেকে তোমার চিপ সিলেক্টের জন্য আসতেছে তোমার এখান থেকে 4টা, মানে 13 14 সরি 12 13 14 15 এইটা, প্লাস তোমার হচ্ছে প্রোগ্রাম স্টোর এনাবল এই পিনটা, এগুলো অল করে দিলে সবগুলো যখন 0 হবে তখন তোমার এটাতে চিপ সিলেক্ট ওই পার্টিকুলার এবং সেই রিড সেই সিগন্যালটা অ্যাক্টিভ হবে। এবং এইভাবে আমরা 4 KB র্যাম কে ইন্টারফেস করতে পারি 8051 এর সাথে। ঠিক আছে, তো আমাদের দুইটা সলভ এক্সাম্পল একেবারেই আগে আমরা পিপিটি থেকেও দেখেছি, এখানেও আমরা দেখলাম। আশা করি সেখান থেকে তোমরা ক্লিয়ার হয়েছে। এখন আমি আবার যদি একটু তোমার এই যে আমি এইটার কথা বলেছিলাম, এটা দেখা যাচ্ছে পিন কনফিগারেশনটা? জি স্যার। ঠিক আছে, নিশ্চয়ই এখানে তুমি খেয়াল করছো পিন কনফিগারেশনে এখানে আমরা কি দেখতেছি। এই দেখো প্রত্যেকটা পিনের একেবারে ডেডিকেটেড কোনটা কি। এই যে একটু আগে যে আমরা বলছিলাম রিড রাইট, দেখো ওই যে P3 পোর্ট 3 6 আর 7 নাম্বার পিন। ঠিক আছে, তো এটা মেনশন করতে ভালো ভালো, যদি একেবারে মেনশন করতে না পারে অ্যাটলিস্ট রিড রাইট লিখে দিও, তাও তোমার ব্যাপারগুলো বোঝা যাবে আর কি। ঠিক আছে, তারপরে যেমন মাল্টিপ্লেক্স অ্যাড্রেস ডাটা লাইন্স হচ্ছে তোমার এই দেখো পোর্ট 0 এর জন্য 0 to 7, আর এটা যে পিনের কথা যদি তুমি বলো পিন হচ্ছে 31 থেকে 39 পর্যন্ত। পোর্ট 2 যেটা হচ্ছে ডেডিকেটেড ফর অ্যাড্রেস লাইন, সেগুলো হচ্ছে পোর্ট 2, এটা হচ্ছে 22 থেকে 28 পর্যন্ত। তারপর হচ্ছে তোমার প্রোগ্রাম স্টোর এনাবল এই পিনটা হচ্ছে 29 নাম্বার পিন। ঠিক আছে, এরকম বেশ কয়েকটা এখানে তোমার দেয়া আছে। এক্সটার্নাল অ্যাক্সেসটা হচ্ছে তোমার পিন নাম্বার 31 আর এল হচ্ছে 30। সবগুলো মনে রাখতে না পারলেও তুমি অ্যাটলিস্ট যদি ওই যে প্রোগ্রাম লেচ এনাবল সরি অ্যাড্রেস লেচ এনাবল প্রোগ্রাম স্টোর এনাবল এই কথাগুলি মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো। আর বিশেষ করে যখন দু একটা জায়গায় তোমার লাগবে, যখন তুমি অ্যাসাইনমেন্ট পাবে তখন যেহেতু তোমাদের সামনে এগুলো সবগুলোই থাকবে, আমি মনে করি তোমরা ওইভাবে পিন দিয়ে করলে ব্যাপারটা একেবারে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে বেশি। স্যার, হ্যাঁ স্যার বলো। চিপ সিলেক্টর মানে যখন যেটা ইনেবল হবে তখন সেই অনুযায়ী ওখানে মানটা কি কাউন্ট হবে স্যার?
হ্যাঁ ফার্স্টে এক্স্যাক্টলি আমরা 0 ধরবো, তারপর হচ্ছে হ্যাঁ 13 এর জন্য, 14 এর জন্য, তারপর 15 এর জন্য, এভাবে। এইভাবে। হ্যাঁ মানে ওইটা কম্বিনেশন যতগুলো হয় ততগুলি চিপ তুমি এর সাথে কানেক্ট করতে পারবা। আমাদের তো আর এখানে ততগুলি মনে আছে, আমরা 8085 8086 এর যখন ইন্টারফেস দেখেছিলাম, একটু খেয়াল করে দেখো 8086 ঠিক মিডের আগে আগে ক্লাসটাতে আমরা ওই যে একাধিক দেখেছিলাম না, ওই যে ব্যাংক ছিল অড ইভেন, জি স্যার। মনে করতে পারছো? যখন একাধিক থাকে, এখানে তোমার আর একাধিক এতগুলি তোমার দেখানোর দরকার নাই, জাস্ট পার্টিকুলার একটাকে এখানে বোঝানো হয়েছে। সো একটা বুঝতে পারলে তো বাকিগুলি তুমি একেবারে সিমিলার ওয়েতে হবে, শুধুমাত্র ওইটার কম্বিনেশন যে চিপটাকে সিলেক্ট করে দিবে সেই চিপটা কানেক্টেড হবে। ঠিক আছে, ওই জিনিসটাই আর কি। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসছে দেখো, এখানে বলা হয়েছে ইন্টারফেস 4K বাইট রম আর হচ্ছে 4K বাইট র্যাম, এই দুটাকে এখানে দেখেছো দুটো এট এ টাইম আসছে। র্যাম আর রমের কে ইন্টারফেস করতে বলা হয়েছে 8051 এর সাথে, দুটো এট এ টাইম করতে বলা হয়েছে। সো এটা তো আমাদের পিপিটিতে তোমার দেয়া আছে, এটা লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম, কতটুকু মনে আছে আমি জানি না। এনিওয়ে আজকে আমি আবার পিডিএফ থেকে তুমি আরেকটা ডিফারেন্ট এক্সাম্পল দেখাই, তাহলে আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটা দূর হয়ে যাবে। একেবারে সলভ প্রবলেমটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। একটা যেটা কম্বাইনলি, এটা কি রম র্যাম? হ্যাঁ এখানে রম আর র্যাম দুটোই আছে। ওখানে ছিল 8 আর এখানে হচ্ছে, আচ্ছা ওখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং ছিল যে অনেক সময় তোমরা একটু ওই জায়গাটা চেঞ্জ করলে তোমরা কনফিউশনে পড়ে যাও, যে ওখানে মোস্ট প্রবাবলি ছিল 8 কেবি রম 8 কেবি র্যাম, বা 16 কেবি রম 16 কেবি র্যাম। তোমাদের কি মাঝে মাঝে মনে হয় না যে দুটো আমাদের সেম সাইজ কেন, একটু ডিফারেন্ট সাইজের তো হতে পারে? ডিফারেন্ট সাইজের যদি হয় তখন কি হবে? যেমন ফর এক্সাম্পল এই এক্সাম্পলটা তাহলে তোমরা দেখলে এইগুলো তোমাদের ক্লিয়ার হবে। এখানে বলছে 16 কেবি হচ্ছে তোমার রম আর 32 কেবি বলছে তোমার র্যাম। তারপরে এখানে কি ডিফারেন্ট সাইজ নেওয়া হলো না? কম বেশি বেশি কম যেভাবে তুমি নাও, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এই এক্সাম্পলটা দেখলে দুটোই তোমার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 16 কেবি রম আর 32 কেবি র্যাম। সো এখান থেকে খুব সহজে আগের মতোই তোমরা আগে সাইজটা তুমি বের করে ফেলতে পারছো। সো 16 কেবির জন্য কত হচ্ছে 10 আর হচ্ছে 4 14। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 14টা, যেটা হচ্ছে রমের জন্য। ঠিক আছে, সো এই 0 থেকে A13, বাকি হলো কোনগুলি? 14 বলো, 14 15 ঠিক আছে দুটো। সো ওই দুইটা, যে দুটো রম সাথে আসতেছে কোনটা, প্রোগ্রাম স্টোর এনাবল। সো এই তিনটাকে আমরা অড করলে যেটা, সেটা হচ্ছে এই পার্টিকুলার চিপটাকে সিলেক্ট করবে, যে when low ROM is selected। ঠিক আছে, এগুলো যখন তোমার লো থাকছে তখন ওই পার্টিকুলার রমটা সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখন আসলে তুমি র্যামের ক্ষেত্রে, বলছে 32। তো 32 মানে কি? এখানে আসছে তোমার 5 আর হচ্ছে 10, 15। 15 মানে হচ্ছে তোমার 15 হলে কয়টা হচ্ছে? এই যে এখানে একটা ছোট্ট একটা ভুল স্যার করেছে, A14 হবে এখানে। এখানে একটা ছোট্ট একটা ভুল করেছে। ভেরি গুড, 0 থেকে 14। 14, হ্যাঁ এই তো তোমরা এখন ধরে ফেলতে পারছো, দেখেছো? তোমার কনসেপশন ক্লিয়ার থাকলে, আমার পিপিটি তেও ভুল থাকলে, পিডিএফ এও কোনো জায়গায় ভুল থাকলে, তুমি নেট থেকে পড়তেছো সেখানে কোনো জায়গায় ভুল থাকলে কোনো ব্যাপার না, কারণ আমি জানি তোমার কনসেপশন ক্লিয়ার, সো তুমি এই ভুলটা ধরতে পারবে। যারা একেবারেই মানে মনে করো বুঝতেছে না, যারা মুখস্থ করে তাদের কথা ডিফারেন্ট, তারা দেখা যাবে একটা জিনিস ভুল কিছু কালেক্ট করলো সেটাই তুমি দিয়ে দিবে, হ্যাঁ আমি ইন্টারনেট থেকে পেয়েছিলাম, নেট থেকে পেয়েছি, সবগুলি যে কতটুকু মানে কারেক্ট সেই জিনিসটা তো আমরা চিন্তা করি না। সো আমাদের ভুল হলে অবশ্যই সেই জিনিসটা আমরা কারেক্ট করে নিব। সো A0 থেকে A14 এই লাইন গুলো হচ্ছে তোমার অ্যাড্রেসের জন্য রিকোয়ার্ড, বাকি যেটা থাকতেছে দ্যাট ইজ A15 একটা লাইন, এটাই হচ্ছে আমাদের চিপ সিলেক্টের জন্য আমাদের লাগছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে আমাদের র্যামের ক্ষেত্রে এইটা তো রমের জন্য ইউজ হচ্ছে, এটা আমি বলেই দিলাম। আর এটাও তোমার রিড কন্ট্রোল পিন সিগন্যাল আছে, এটা রাইট কন্ট্রোল পিন সিগন্যাল, এটা তোমার আমরা পরবর্তীতে দেখি যে কিভাবে কানেকশন। তাহলে একটা হচ্ছে কয়টা দেখলাম, একটা হচ্ছে তোমার 14টা আর একটা হচ্ছে 15টা। আচ্ছা, তাহলে এখন আসো তুমি এই কানেকশনের ক্ষেত্রে, এখানে মনে কোনো অ্যাড্রেস দেয়া নাই তাই না? আচ্ছা অ্যাড্রেস দেয়া আছে, হ্যাঁ এটা খেয়াল করে, এই দেখো স্টার্টিং অ্যাড্রেস। দেখো ওখানে একটা এক্সাম্পল তোমাদের দেখিয়েছিলাম যেখানে কোনো কিছু মেনশন করা ছিল না, এখানে দেখো একটা অ্যাড্রেস মেনশন করেও তোমাকে দেয়া আছে, তেমন তোমার ঠিক এইভাবেই তোমার কিন্তু করতে হবে। এই যে এই ধরনের এক্সাম্পলের কথা আমি বলছিলাম, যে তোমাকে যখন অ্যাড্রেস মেনশন করে দিবে তখন তুমি ওই অ্যাড্রেসের স্টার্টিং এবং ওই অ্যাড্রেসের যদি এন্ডিং থাকে, অথবা দুটো পার্টিকুলার র্যাম এবং রমের জন্য যদি স্টার্টিং অ্যাড্রেস মেনশন করা থাকে, ঠিক ওখান থেকে তোমাকে ধরে করতে হবে। তাহলে একটু মনে রাখো, এখানে রমের জন্য স্টার্টিং হচ্ছে অল জিরোস আর র্যামের জন্য হচ্ছে 8000। তাহলে আসো আমাদের 14 আর 15 অ্যাড্রেসের জন্য আমরা যেহেতু করছি, রমের জন্য ছিল 14। সো এই দেখো
আমাদের অল জিরোস যেহেতু অল জিরোস এর মধ্যে তো এটা পড়ছি, সো এই 14 লাইনস, আর সেখানে হচ্ছে বাকি 14 লাইন হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তাহলে আশা করি আমাদের হয়ে গেছে। টোটাল এখন 4 করে ভাগ করলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের কোনটাতে আসছে। ওকে, সো আমাদের হচ্ছে 4 জিরোস থেকে হচ্ছে 3FFF, এই হচ্ছে আমাদের রমের জন্য হয়ে গেল। এখন র্যামের জন্য যখন আমরা দেখছি, র্যামের জন্য আমাদের কি বলছি 15, তার মানে এই 15 জিরো, ঠিক আছে, শেষে 15 1। আর ওই যে প্রথম আমাদের স্টার্টিং অ্যাড্রেসে যেহেতু বলে দেওয়া আছে, প্রথম স্টার্টিং অ্যাড্রেসে যদি একটু আমরা খেয়াল করি তাহলে দেখো 8000, এখানে তো 000 তোমার মিলেছে, কিন্তু ওই যে 8 এর কারণে প্রথম পার্টটা কিন্তু 8 হয়ে যাবে। তার মানে 8 হয়ে গেলে কিন্তু এই জায়গাটা কিন্তু তোমার 1টাই ফিক্সড হচ্ছে, খেয়াল করেছো? এটা কিন্তু 1টা ফিক্সড হয়ে গেছে এখানে। এখানে তার তুমি তখন 0 দিতে পারবে না, কারণ আমাদের যেহেতু স্টার্টিং অ্যাড্রেস মেনশন করা হয়েছে 1, স্টার্টিং অ্যাড্রেস মেনশন করা হয়েছে 1। সো এখান থেকে আমরা এইটা প্রথম স্টার্টিং অ্যাড্রেসটা পেয়েছি। আর যেহেতু বাকি 15টা লাইন আমাকে চেঞ্জ করতে হবে, ওই 15টা লাইন 15টা 0 থেকে হয়ে যাবে কত 15টা 1 পর্যন্ত। তাহলে এটা দাঁড়াচ্ছে লাস্ট লাইনটা হচ্ছে FFFF পর্যন্ত। ঠিক আছে, তাহলে কি সহজ না? সো চেঞ্জ করে দিলেও কিন্তু ওইটাতে তোমার কোনো সমস্যা নাই। তারপর দেখো পিপিটিতে যেভাবে তুমি করেছো, আমি আরেকবার দেখাচ্ছি পিপিটিটা, কারণ দুইটা পাশাপাশি দেখাচ্ছি, যে যেভাবে কমফোর্ট সেভাবে দিলে হবে। পিপিটি দেখো তো পাশাপাশি রেখে, যেমন রম থেকেও গিয়েছে, র্যাম থেকেও গিয়েছে, তারপর এখানে চিপ সিলেক্ট একটাকে দিয়েছে রমের জন্য, আরেকটা দিয়েছে র্যামের জন্য, এইভাবে তোমার দিয়েছে কারেক্ট কিন্তু প্রত্যেকটাই। মানে জাস্ট আমি বলছি এক এক সময় এক এক ধরনের এক্সাম্পল দেখলে যেন তোমরা কনফিউজ না হয়ে যাও। ঠিক আছে, সেই জন্য আমি দুটোই তোমার প্যারালাল দেখাচ্ছি, যে যেভাবেই করো না কেন প্রত্যেকটাই কারেক্ট। আর এখানে যেটা করেছে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই ফিগারটা দেখতে পাচ্ছ তো, পিডিএফ এর ফিগারটা দেখো। জি স্যার। এই যে 8টা লাইন যেটা গেল তোমার ডেটা সরাসরি, জাস্ট এখানে তোমার এই জিনিসটা দেখানো হচ্ছে, মানে এটা ক্যাসকেডের অবস্থা। আর যদি তোমার এএলই যেটা তার মাধ্যমে যদি ল্যাচের মাধ্যমে আসে মানে 1 হয়, তাহলে সেটা অ্যাড্রেসার হিসেবে কাজ করবে। সো ওই প্রথম 8টার মধ্যে মাল্টিপ্লেক্স মধ্যে যে 8টা আছে ওই 8টার মধ্যে এটা পড়ছে। আচ্ছা, এরপরে আসতে তোমার কি বাকিগুলি। সো বাকি পিনগুলি থেকে রমের জন্য যাচ্ছে হচ্ছে 14টা, তার মানে কত 8 এর পর থাকে আর কয়টা, এখানে 8টা, আরো থেকে 6টা, 8 9 10 11 12 13, এই 6টা। আর র্যামের জন্য আসবে তোমার ওই কয়টা, ঠিক আছে 14টা। এখন র্যামের জন্য তো আসলে 14টা, র্যামের জন্য 15। ঠিক আছে, সেই জন্য যদি তুমি একই রকম রাখতে চাও, যেহেতু আমরা ফিগারে একরকম ভাবেই দিয়েছি, এই 14টা লিখার পরও কিন্তু এই দেখো A15টাও কিন্তু 14টাও এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, সো তুমি চাইলে এখানে দিতে পারো সরাসরি, কিন্তু যেটা আমরা মনে করতেছি একটা লাইন থেকে আমরা টেনেছি, সো এটাকে যদি তুমি ইন্টারাপ্ট করতে না চাও, তাহলে এখানে A8 to A13 লিখলেও A14 আলাদা একটা দিয়ে দিতে হবে, যেটা অ্যাড্রেস লাইন হিসেবে কাজ করবে। এবং এটা দেখো ওরা একেবারে পিন সহ তোমার দিয়ে দিয়েছে, এটা হচ্ছে পোর্ট 2 এর হচ্ছে পিন নাম্বার 6, পোর্ট 2 এর পিন নাম্বার 6। যাদের তোমার ইয়েটা মনে আছে, কি বলে আমাদের পিন কনফিগারেশনটা মনে আছে, তাদের জন্য এটা আশা করি একেবারেই সহজ। এই দেখো, দেখতে পাচ্ছ জি স্যার। A14টা কত, পোর্ট 2 এর পিন নাম্বার 6। তাই আমি বারবার বলছি এটা একেবারে ম্যান্ডেটরি না, তোমার মনে রাখা লাগবে। এরপর যদি মানে কেউ একটু মিলিয়ে মিলিয়ে দেখতে চাও যে না ঠিক আছে আমার ওই ব্যাপারটা আসলে ঠিক হয়েছে কিনা, তাদের জন্য বলছি যে এইভাবে তুমি একটু ব্যাপারটা কনসিডার করতে পারো। হ্যাঁ, কার মনে কোন কোশ্চেন ছিল বলো, কিছু বলার ছিল কারো? আচ্ছা, আর বাকিটা তো হচ্ছে 15 যেটা চিপ সিলেক্টের জন্য। আর এখানে যেটা চিপ সিলেক্ট আসবে তোমার ওই বাকি পিনগুলির সাথে হচ্ছে প্রোগ্রাম স্টোর এনাবল, সেটা আসবে। আর এখান থেকে তোমার যাচ্ছে হচ্ছে এই সিগন্যালগুলি থেকে আসবে তোমার রিডের সিগন্যাল, কিন্তু যদি এটা র্যামের জন্য হয় তাহলে র্যামের জন্য হচ্ছে পোর্ট 3 6 আর 7, সেই দুটো হচ্ছে র্যামের জন্য তোমার রিড অথবা রাইট, এই দুটো সিগন্যালে অ্যাটাচ হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি তোমার ডিফারেন্ট যদি সাইজের থাকে র্যাম এবং রম, তার মধ্যে কিভাবে আমরা ইন্টারফেস করি এটা আমরা দেখলাম। সো পিডিএফ আমি ডিফারেন্ট অ্যাড্রেসটা দেখালাম, এবং সেই সাথে তোমার স্টার্টিং অ্যাড্রেস যদি মেনশন করা থাকে আমরা কিভাবে সেই টেবিলে তৈরি করবো। সো অনেক সময় দেখা যায় তোমরা স্টার্টিং অ্যাড্রেস স্কিপ করে যাও, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ স্টার্টিং অ্যাড্রেসে তোমার ওই পার্টিকুলার যে কমন যে পার্টটুকু তার মধ্যে আমরা 0 ধরবো না 1 ধরবো, এটা কিন্তু আমাদের স্টার্টিং অ্যাড্রেস থাকলে জানা থাকলে আমরা সেইভাবে এখানে ফিক্স করতে পারি। যেমন আমাদের এই এক্সাম্পলের জন্য আমাদের এখানে আসছিল তোমার 1। স্যার যদি স্যার এখানে 0 থাকতো তাহলে হচ্ছে 0 চলে আসতো, যদি স্টার্টিং অ্যাড্রেসটা স্টার্টিং অ্যাড্রেস 0, তাহলে এখানে হচ্ছে তোমার অল জিরোস থেকে এখানে তোমার মানে এটা কত 111, তার মানে হচ্ছে 7FFF হতো, 7FFF হতো। ঠিক আছে,
বুঝতে পেরেছো তো? জি স্যার। এখানে উপরে 5টার মতো দেয়া আছে এক্সাম্পল, এগুলো দেখো ওখানেও দেয়া আছে 3টা। তাহলে দেখো একটা উপরে যদি তুমি 6-7টা শিখো তাহলে তো আমি মনে করি আর তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা না। ওকে, এইটা একটু তোমরা নিজেরা বলো এখানে এটা কি হবে। করে তো দেয়া আছে কিন্তু এরপর নিজেরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা একদম 4 design a microcontroller system using 8051 8 KB of ROM 8 KB RAM। এখানে আবার তোমার সিমিলার সাইজের দিয়েছে এবং ROM এর স্টার্টিং অ্যাড্রেস, RAM এর স্টার্টিং অ্যাড্রেস দেয়া আছে। ROM এর স্টার্টিং অ্যাড্রেস, RAM এর স্টার্টিং অ্যাড্রেস দেয়া আছে। তুমি আমাকে যেহেতু এখন ফিগার আমি তোমাদের কাছে আঁকা দেখতে চাইতে পারি না, তুমি আমাকে ROM এর স্টার্টিং অ্যাড্রেস স্টার্টিং আর এন্ডিং অ্যাড্রেসটা বলবা, আর RAM এর স্টার্টিং অ্যাড্রেস এন্ডিং বলবা। সবাই করো, আমি পার্টিকুলারলি যার নাম মেনশন করবো সেই অ্যান্সারটা দিবা। ঠিক আছে, সবাই এটা জাস্ট করে রাখো। 8 KB ROM, 8 KB RAM। ROM এর স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 40, RAM এর স্টার্টিং অ্যাড্রেস E000। সো আমি যে নামগুলি মেনশন করবো তাদের কাছ থেকে আমি অ্যান্সারটা জানতে চাইবো যে ROM এর স্টার্টিং এন্ডিং অ্যাড্রেস, RAM এর স্টার্টিং এন্ডিং অ্যাড্রেস। 2 মিনিট সময় নাও সবাই। হয়েছে কয়েকজনের? জি স্যার। মিশু হয়েছে তোমার? মিশু নূর শুনতে পাচ্ছ আমাকে? স্যার আপনি কি আমাকে বলছেন? মিশু, মিশুকে বলছি 171 এর মিশু। ক্লাসে মানে এসে জয়েন করে আর কোনো খবর নাই তোমাদের। আমি 39 পর্যন্ত দেখেছি, এখন দেখো সেটা আবার 33 তে চলে আসছে।
তোমরা মানে আসলে ফাঁকিটা দিচ্ছ কাকে? দেখা যাচ্ছে ভাইভাতে একটাও কথা বলতে পারো না, তোমরা অ্যাসাইনমেন্ট বা এইসব জমা দিলেই হবে, ক্লাসে একবার এসে মানে মোটামুটি অ্যাটেন্ডেন্সটা নিশ্চিত করে দেন, আমি চলে গেলাম, কেয়ার করলাম না। এটা কি শেখা হচ্ছে? এন্ড অফ দ্য ডে তুমি যেটা লার্ন করছো সেটা তোমারই থেকে যাচ্ছে। সব সময় দেখা যায় যাকে কল করা হয় সেই অ্যাবসেন্ট, সে আর শুনে না। ফাঁকিবাজি, তোমরা তো এখন যথেষ্ট মেচিউর হয়েছে তাই না? এখন তো তোমাদের এই ফাঁকিবাজি নিয়ে আসলে কথা বলাটা একেবারে বেমানা। যার কথাই বলি সেই দেখা যায় যে পাওয়া যায় না। 171 এর কি আর কি আছো? নাসিম আছো? নাসিম? শরীফুল ইসলাম? Yes, sir. শরীফের হয়েছে? Sorry, sir. কর নাই? মানে তোমাদের বলতে পারো এতটুকু, আর কিছুই বলার নেই, শুধু সরি বলতে পারো। থাকো তোমরা, মানে আসলে অনলাইনে তো আমার আর তোমাদেরকে রিচ করা সম্ভব না। এভাবে 1-to-1 কল করার পরে যদি কিছু না আসে তাহলে কিছু করার নেই। তোমরা দেখছো যে 183 ব্যাচটা যথেষ্ট ভালো পারফর্ম করছে এবং তাদের মোটামুটি প্রত্যেকে কম বেশি অবস্থাটা যথেষ্ট ভালো। সেখানে তোমরা তাদের সাথে অ্যাড হয়েছো, তোমাদের তো পারফরমেন্স, তোমাদের দেখে না তারা শিখবে। তোমাদের পারফরমেন্স যেখানে আরো ভালো হওয়ার কথা সেখানে উল্টা তোমরা খারাপ করছো। এখানে তো আর ডিফারেন্ট কিছু না তাই না? সবাই এক ক্লাসেই অ্যাটেন্ড করছো, এক ক্লাস থেকে সবকিছু লার্ন করছো, তাহলে সেখানে তারা সবকিছু ধরতে পারছে, বলতে পারছে, আর তোমাদের অবস্থাটা এখানে পিছিয়ে পড়েছো অনেক। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের মোটেও অ্যাটেনশন নাই। তোমরা দেখা যায় নাম কাওয়াজতে ক্লাসে জয়েন করে আর তোমাদের কোনো হিসাব থাকে না। এই যে এতক্ষণ যে আমি বুঝিয়েছি, যাদের মানে ইভেন আগেরও কোনো নলেজ নাই, আজকে ক্লাসে শুধুমাত্র যতটুকু বলেছি ওখান থেকেই তো তোমরা অ্যান্সারটা দিয়ে দেওয়ার কথা ছিল। ওখান থেকে তোমাদের অ্যান্সারটা দিয়ে দেওয়ার কথা। এত সিম্পল ভাবে এটা বোঝানো হয়েছে যে কিভাবে জাস্ট আইডেন্টিফাই করা, হাউ মে আন্ডারস্ট্যান্ড রিকোয়ার। আর তোমরা দিন শেষে সরি, দ্যাটস ইট। আমি এখন 180 যাকে জিজ্ঞেস করি আমি নিশ্চিত ভাবে আমি বলতে পারি যে বেশিরভাগই তারা বলতে পারবে, হয়তো কয়েকজন ছাড়া। স্যার নেটের একটু প্রবলেম ছিল দেখে স্যার ঠিক আছে, শুনতে বললাম পারিনি। এখন কথা হচ্ছে তো এইটা নেটের প্রবলেমের কথা। এটা নেটের প্রবলেম সারাক্ষণই হচ্ছে, সবগুলো দেখলে আগের নলেজ। আজকে শুধু বলা যায় তুমি আগে যা শিখেছো সেগুলো ইমপ্লিমেন্টেশন আমরা দেখতেছি। আমরা তো একবার শেষ পর্যায়ে আসি, কারণ আমি বারবার বলছি আমি যে কোনো একটা টপিক ধরলে তো তার মানে কত দূর আর যাবো, কারণ আমার তো সিলেবাসে মোটামুটি অনেক জায়গায় কভার করতে হবে তাই না? অনেক সময় দেখা যায় আমরা কোন একটা জিনিস তোমার একটা স্ট্যান্ডার্ড কিছু একটা পর্যন্ত দেখে তার আমি প্রসিড করছি, ওইভাবে আমরা ব্যাপারগুলি দেখবো। তোমাদের দেখা যায় যে আমি এখন হয়তো আবার পরবর্তীতে এই মাইক্রোপ্রসেসর ব্যাক করলে তোমরা তো মাইক্রো কন্ট্রোল সব ভুলে যাবে। আজকে নেটের প্রবলেম, কালকে তোমার এই কথাতে আরেকটা জিনিস আমার মনে পড়েছে যে এখন তোমরা এই যে অনওয়ার্ড, দ্যাট মিনস CT3, তারপর হচ্ছে ফাইনাল, সামনে যেই এগুলো আছে তার জন্য তুমি প্রেজেন্টেশন যখন তুমি দিবা প্রত্যেকের জন্য আমি বলছি কি বলে মাইক্রোফোন তো অবশ্যই, সাথে ভিডিও তোমার ম্যান্ডেটরি। তো গত সেমিস্টারে বলেছি, এই সেমিস্টারে বলছি, এইটার আর কোনো এক্সকিউজ করা হবে না। তোমাদের যখন CT3 দিবা প্রত্যেককে ভিডিও অন করে পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। অনেক দিন থেকে এটা বলা, সো এতদিনে তোমাদের এই জিনিসটা অবশ্যই ম্যানেজ করা দরকার ছিল। ঠিক আছে? তোমরা যখন CT3 দিচ্ছ, তোমরা যখন ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন দিবে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আমার সাথে যখনই কথা হবে তখনই তোমাদের মাইক্রোফোন অন করে তোমার আসতে হবে। ফাইনাল ভাইবা যখন আসবে মাইক্রোফোনের সাথে সাথে ভিডিও অন করে তোমাকে আসতে হবে। ঠিক আছে? সো CT3 ডে আফটার টুমরো অবশ্যই প্রত্যেকে ভিডিও অন করেই পরীক্ষা দিতে হবে। যারা ভিডিও অন করবো না তাদেরটা আমি কনসিডার করব না। ভিডিও অন করে পরীক্ষা পার্টিসিপেট করতে হবে। তোমরা আসলে অনেক বেশি সুযোগ পেয়ে যাচ্ছ এই মানে অনলাইনে। তোমরা ভালো দিকগুলিকে অ্যাকসেপ্ট না করে সমস্ত দু একটা যে খারাপ দিক থাকতে পারে, যে কিভাবে আমরা পড়াশোনা না করে মার্কস পেতে পারি, সেই দিকগুলি তোমরা অ্যাচিভ করছো। আর বাকি ভালো জিনিসগুলো তোমরা দেখা যাচ্ছে এত 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 ভালো জিনিস, সেগুলো তোমরা গ্রহণ করতে পারছো। রহমত জাহান করেছো? রহমত 162 শুনতে পাচ্ছ?
রহমত ক্লাসে নাই, ঠিক আছে, আমি সবগুলি মার্ক করে রাখছি, এদের আজকে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে আজকের দিনের জন্য। এনিওয়ে, শুভব্রত বিশ্বাস করতে পারো নাই? শুভব্রত বিশ্বাস, বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। এতই দুর্ভাগ্য যে যার নাম ধরে ডাকছি সেই আমাকে শুনতে পাচ্ছ না। সো একটা জিনিস কি বুঝতে পারছো, ক্লাসে এই দেখো অনলাইন ক্লাসেও কিন্তু একজন টিচার ভালো করে বুঝতে পারে যে কারা আসলে করতে পারো নাই এবং কারা করতে পারো। খেয়াল করেছো আমি যে নামগুলি বলেছি এখনো পর্যন্ত একজনও কিন্তু পজিটিভ অ্যান্সার দেয় নাই। তার মানে এতটুকু তোমাদের আসলে বিশ্বাস রাখতে হবে, এটা আমার কথা বলছি না, যে কোনো টিচার আসলে কিন্তু ক্লাসে, সেটা অনলাইন হোক আর অনসাইট হোক, ধরতে পারে যে কারা অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করছে, কারা ক্লাসে আছে, ক্লাসে নাই। আমার আসলে আর বলার কিছু নাই, আমি তোমাদেরকে এটা দিয়েছিলাম আমি শুধুমাত্র এটাই ফাইন্ড আউট করার জন্য যে আসলে কারা ক্লাসে থেকেও আসলে নাই, এবং ঠিক ঠিক মতো দেখো সেই নামগুলি কিন্তু আমি ফাইন্ড আউট করেছি, আরো প্রসিড করতে পারি আমি, এবং ভালো করে আমি জানি যে তারা এইভাবে তোমরা আসলে তোমাদের এতটাই পাওয়ার যে তোমরা একজন টিচারকে ডিমোটিভেট করে দিতে পারো, তোমরা এতটাই পাওয়ারফুল। মানে ক্লাসে যদি এই ধরনের পারফরমেন্স দেখাও তাহলে আসলে একজন টিচার কোনো মানে কি বলবো, যতটা আগ্রহ নিয়ে আসে আগ্রহ সব নষ্ট হয়ে যায়, বলার কিছু নেই। বলো কারেক্টলি করেছো কে, কনফিডেন্ট কে? স্যার বলবো? তুমি জাস্ট দুটো অ্যাড্রেস বলো। স্যার রমের ক্ষেত্রে হচ্ছে 40 থেকে 1FFF, আর র্যামের ক্ষেত্রে E000 থেকে 4টা F। সাবজেক্টটা করেছো? A13 থেকে A15। হ্যাঁ বলো স্যার, এখানে অ্যাড্রেস লাইন হচ্ছে 13, সো আমরা A0 থেকে A12 হচ্ছে প্রথমটার জন্য অল জিরো অল ওয়ান ধরবো। এটা তো জানি, এটা ব্যাখ্যাটা না করে তুমি যে তৌহিদের মতো আমাকে বলো। A13 থেকে A15, হ্যাঁ স্যার, A13 থেকে না তুমি A13 A14 ওভাবে বলার দরকার নাই, জানো তো নিসা? তুমি শুনতে পাচ্ছ আমাকে? এইভাবে না বলে তুমি আমাকে স্টার্টিং অ্যাড্রেস আর এন্ডিং অ্যাড্রেসটা বলো, তৌহিদ যেভাবে বলেছে। 40 থেকে রং কোথায়? স্যার আমি বলেছিলাম স্যার, দাইয়ান। স্যার সরি দাইয়ান বলেছে। 40 থেকে স্যার 1FFF। রিয়াজ হচ্ছে 40 থেকে 1FFF। আর জি স্যার, রুমেরটা। হ্যাঁ, আর র্যামেরটা হচ্ছে স্যার E000 থেকে 4F। আচ্ছা হ্যাঁ, জানো তো না, এইভাবে বলো, তোমার কি আসছে? হ্যাঁ স্যার, ওরা তো বলেই দিল এভাবে। মানে তোমার তো সেম অ্যানসার আসছে, তুমি সেটা বলতে যাচ্ছ, সেম আসছে তোমার, ঠিক আছে? হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ সেটাই, ঠিক আছে, ওকে। রোমান কি করেছে? রোমান করতে পেরেছিলে? আচ্ছা, না পারলে তো আর কিছু করার নেই। ওকে, সো এখন আমি প্রসিড করছি, তোমরা দেখো নিশ্চয়ই ধরতে পারছো সবাই। আমরা আগে ফাইনাল অ্যান্সারটা দেখে আসি, রেজাল্টটা। ঠিক আছে, মিলেছে? মিলেছে? দেখেছো? খুব ভালো, ভেরি গুড। শুধু এখন জাস্ট ওই যে ডায়াগ্রামের ডিটেইলসটা যদি তোমরা দেখতে চাও তাহলে এইভাবে বুঝতেই পারছো যে প্রথমে ফাইন্ড আউট করে তোমরা কোন পিনগুলির জন্য হচ্ছে রম সিলেক্ট হবে, কোন পিনগুলি তোমার র্যাম সিলেক্ট করবে, আর এইভাবে তোমরা ডিটেইলসে তোমরা দেখাই দিতে পারো, তাহলে ব্যাপারটা দুটোর জন্য আইডেন্টিফাই করাটা তোমার জন্য ইজিয়ার হবে। ঠিক আছে, এখানে যেমন একটাতে অর করেছে এবং NAND গেট ইউজ করেছে, সো ওইভাবে আর কি তোমার চিপ সিলেক্ট করছে, এইভাবে দিতে পারলে আর কি তোমার জন্য খুবই ভালো হয়। আর যদি একান্ত এটা না মনে রাখতে পারো তাহলে যে পিপিটিতে যেভাবে দেখিয়েছে যে জাস্ট পিন থেকে যাবে, সো এটা কিভাবে করবা এটা না হয় আমরা ধরে নিব যে যে কোনো একটা কানেকশন, এটা তোমরা জানো যে কোনো গেট ইউজ করে কিভাবে সেটাকে হাই বা লো করা। আর যদি তুমি পার্টিকুলার ডিসিশন কনফার্ম হয়ে যায় যে আমি বুঝতেই পারছি এটা আমি অর গেট ইউজ করে অথবা NAND গেট ইউজ করে আমি সেভাবে করতে পারবো, যদি তুমি এটা নিশ্চিত হও তাহলে আমি বলবো অবশ্যই তুমি AND গেট NAND গেট এইভাবে তুমি মেনশন করে দিও যে এটা ওরা এখানে করেছে। এই জন্য আজকে আসলে এই এক্সাম্পল গুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি যাতে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়। এইভাবে তোমরা একেবারে মেনশন করে দিতে পারো যে সেটা NAND করতেছো নাকি অর করতেছো না কিভাবে করতেছো। হ্যাঁ,
ওইভাবে করে দিতে পারলে তোমার জন্য আরো বেশি ভালো। আর বিশেষ করে যখনই তোমার মেমোরি টেবিলটা তৈরি করবা, অবশ্যই মেমোরি টেবিলের মধ্যে তোমার স্টার্টিং আর এন্ডিং অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, মানে স্টার্টিং অ্যাড্রেস থাকবেই। যদি কোনো কারণে টেবিলটা একটু বড় করতে চাও তাহলে হয়তো একাধিক স্টার্টিং অ্যাড্রেস দিয়ে শেষের দিকেও এন্ডিং অ্যাড্রেস তো কয়েকটা কিছু মেনশন করে দিতে পারো। ওকে, এই ডায়াগ্রামে কি আমরা পোর্ট মানে পোর্টটা হচ্ছে মেনশন করব? আমি বারবারই বলছি এটার জন্য আসলে আমি মার্কস কাটবো যে মার্কস বেশি দিব এরকম কিছু বলছি না। আমি বলছি এই প্র্যাকটিসটা তোমরা রাখতে পারলে তোমাদের জন্যই সুবিধা। মানে এটা যদি তোমরা একেবারেই ইয়েতে কি বলে যখন হার্ডওয়্যার ল্যাবে গিয়ে এটা তোমরা করতে যাবে তখন তো তোমাদের জন্য এটা সুবিধাজনক হবে যে তোমরা ওইটা মনে রাখতে পারো। কিন্তু এটা আমার যেহেতু থিওরি কোর্সের জন্য আমি বলছি, প্র্যাকটিসটা তো এখান থেকে তোমাদের করতে হবে, তাই না? এই জন্য তোমাদের ওই ব্লক ডায়াগ্রাম ক্লাসটা যখন করেছিলাম, ব্লক ডায়াগ্রাম ক্লাসের মধ্যে তোমরা 4টা পোর্ট শিখেছো এবং যদি তার পিন নাম্বার গুলো তোমরা মনে রাখতে পারো এবং বিশেষ করে তার মধ্যে কোন পোর্টটা তোমার মাল্টিপ্লেক্স অ্যাড্রেস ডাটা বাসে কাজ করে, কোন পোর্টটা ডেডিকেটেড অ্যাড্রেস বাসে কাজ করে, এই ব্যাপারটা আমরা জানলে আমাদের জন্য ব্যাপারটা খুব সহজ হবে আর কি ফাইন্ড আউট করতে। ঠিক আছে, একেবারে পোর্ট যে মেনশন করতে হবে নট ম্যান্ডেটরি, করতে পারলে ভালো তোমাদের জন্য। বলছি এটা করতে পারলে খুব ভালো, তাহলে তোমাদের দেখা যাবে পরবর্তীতে যখন তোমরা হাতে কলমে কাজ করতে যাবা তখন তোমার এই জিনিসটা, কারণ তোমাদের তো 8051 হাতে চলে আসছে, এখন এটাতে কোন পিনের সাথে কিভাবে কানেকশন দিব সেই জিনিসটা তোমাদের জন্য অনেক সহজ হবে। আদারওয়াইজ আমাদের শুধু এটা মাত্র থিওরিটিক্যাল নলেজ হিসেবে আমাদের থেকে যাবে, আমরা পরবর্তীতে হয়তো ইমপ্লিমেন্ট করতে আমাদের সমস্যা হবে। ওকে, সো এখানে বেশ কিছু এক্সাম্পল দেয়া আছে, তারপরে হ্যাঁ এগুলো তো গত ক্লাসেই তোমাদের দেখানো হয়েছে। আর একটা জিনিস এটা গত ক্লাসেও মনে তোমাদের বলেছিলাম যে ফুল অ্যাড্রেস আর হচ্ছে অ্যাবসলিউট অ্যাড্রেস, এটাও তোমাদের বিশেষ করে ভাইবা বলো এখানে তোমরা ফেস করতে পারো। আর পার্শিয়াল ডিকোডিং, এটার দুটো মানেটা কি এবং দুটোর মধ্যে পার্থক্য কি। ফুল অ্যাড্রেস অথবা অ্যাবসলিউট ডিকোডিং আর হচ্ছে পার্শিয়াল ডিকোডিং, এটা কিন্তু পিপিটিতে গত ক্লাসে শেষের দিকে দেওয়া ছিল, একটু যদি খেয়াল করো নিশ্চয়ই মনে করতে পারবা। এখানে আজকে আবার দেখে নাও, অ্যাবসলিউট অ্যাড্রেস অথবা ফুল অ্যাড্রেস নাম থেকে আমরা বুঝতে পারছি অল হায়ার অ্যাড্রেস লাইনস আর ডিকোডেড টু সিলেক্ট মেমোরি অর আইও ডিভাইসেস, অল হায়ার অ্যাড্রেস লাইন। আর এখানে হচ্ছে ফিউ অর ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস লাইনস আর ডিকোডেড টু সিলেক্ট মেমোরি অর আইও ডিভাইস। এখানে তোমার প্রতিটা লাইন তোমার কাজে লাগায়। আর এখানে হচ্ছে পার্শিয়াল, নাম থেকে বোঝা যাচ্ছে যে কিছু লাইন হয়তো আমরা সেখানে সিলেকশনের জন্য কাজে লাগাচ্ছি। যেহেতু প্রত্যেকটা লাইন এখানে তোমার আসতেছে, ডেফিনেটলি এখানে বেশি পরিমাণে হার্ডওয়্যার লাগবে, এখানে কম হার্ডওয়্যার লাগতেছে। আর যেখানে বেশি সেখানে বুঝতেই পারছো সার্কিটটাও তোমার একটু মানে কস্টলি হবে, আর এখানে সার্কিটটা কম্পারেটিভলি কম কস্টলি হবে। আর এখানে যেহেতু প্রত্যেকটা লাইনই তোমার অ্যাড্রেসিং এর কাজে লাগতেছে, সো এখানে নো মাল্টিপল অ্যাড্রেস, কারণ পার্টিকুলার প্রত্যেকটাই তোমার একটা ডেডিকেটেড হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে মাল্টিপল অ্যাড্রেস, এটার ক্ষেত্রে পসিবল। আর এখানে যেহেতু বেশি অ্যাড্রেস লাইন, সেখানে সিস্টেমটা বড় হবে, এটা কম্পারেটিভলি কম যেটা ছোট সিস্টেম ওই সিস্টেমের জন্য আমরা কাজে লাগাই। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাবসলিউট ডিকোডিং আর হচ্ছে পার্শিয়াল ডিকোডিং। সো তোমরা অবশ্যই ভাইভাতে এইগুলি তোমরা ফেস করবা। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের 8051 এর তোমার হচ্ছে ইন্টারফেসিং। ঠিক আছে, এটা হচ্ছে মেমোরি ইন্টারফেসিং। যাই হোক, আর দেখি পিপিটিতে আর বাকি কোনো কিছু যদি না থাকে। পিপিটি ছিল এইটা, দেখো এখানে হচ্ছে তোমার 4KB ROM আর 4KB RAM। ঠিক আছে, সো এই ফিগারটাও তোমরা দেখছো। সো এরপরে তোমার এখান থেকে আসছে তোমার তার হচ্ছে মেমোরি ম্যাপ। সো এখানে যেহেতু স্টার্টিং এটা বলা ছিল না, সো এখানে তুমি যেভাবে বাই ডিফল্ট তোমার আসতেছে। সো এখানে একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু আমরা একটা রম বা একটা র্যাম করেছি এবং এখানে দেখো কোশ্চেনের মধ্যে কিন্তু তোমার কোনো স্টার্টিং অ্যাড্রেস দেয়া নাই। এটা জিনিস খেয়াল করেছো, কোনো স্টার্টিং অ্যাড্রেস দেয়া নাই। শুনতেছো সবাই? জি স্যার। আচ্ছা, এখানে যেমন কোনো স্টার্টিং অ্যাড্রেস দেয়া নাই, তো এই ক্ষেত্রে তোমরা কনফিউজ হবা না। তোমাদের যেটা করতে হবে যে প্রথম ওই যে যেগুলো অ্যাড্রেস লাইনে পরে, যেগুলো হচ্ছে সিলেকশনের জন্য চিপ সিলেক্টের জন্য কাজ করে, সেই জন্য প্রথম কম্বিনেশনটা মনে করো রম, পরে কম্বিনেশনটা র্যাম, মানে যে সিকোয়েন্সে দেয়া থাকবে কোশ্চেন ওইভাবে তুমি একটা ধরে নিতে পারো। ঠিক আছে, যেমন ওরা যেমন এই যে এই পর্যন্ত আমাদের গিয়েছে তাই না, 12 লাইন পর্যন্ত। সো এই বাকি যে 13টা আসছে, 13 থেকে দেখো তোমার এখানে তোমার কি হয়েছে, এখানে হচ্ছে 000 প্রথমটা যদি শুরু করে তোমার প্রথম চিপের জন্য, দ্বিতীয় চিপটা তারা ধরেছে 001।
যেটা কিনা আমার যেমন র্যামের জন্য চলে আসছে। যেমন এখানে কিন্তু মেনশন করা নাই যে 40 থেকে শুরু করা অথবা 2000 থেকে শুরু করা। জাস্ট এই যে এটা দ্বারা আমরা যেহেতু কিছু মেনশন করা ছিল না, সেই জন্য আমরা প্রথম চিপটাকে 000, তারপরে চিপটাকে 001 ইকো। তুমি যদি 001 না করে কোন কারণে 010 করতে বা 011 করতে, দ্যাটস টোটাল আপ টু ইউ। সো এটার জন্য কোনো সমস্যা আমরা নিজেদের মতো করে নিয়ে নেব। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা মানে এটা শুধু ভেরি করতে হবে, দুটো চিপের মধ্যে যেন পার্থক্য থাকে, যে না ঠিক আছে আমার এগুলো সব এক, এটাও এক, এটা যেন না হয় আর কি। যেহেতু এটা দুটো ডিফারেন্ট চিপ, সো ওই পার্থক্যটা তোমার করে নিতে হবে। সো এখানে তোমার তারা 0 পর জাস্ট 1ও দিতে পারো, কেউ 1 না দিয়ে সেটা 2, মানে এখানে যদি তুমি মনে করো যে তোমাকে স্টার্টিং অ্যাড্রেসটা মেনশন করা ছিল, তাহলে তো তোমার বাউন্ড হয়ে গেল, তাই না? ওই জায়গা থেকে তুমি শুরু করতে হবে। আর যখন তোমার স্টার্টিং অ্যাড্রেসটা মেনশন করা নাই, তখন তুমি তোমার সুবিধা মতো যাতে দুটো যেন ডিফারেন্সিয়েট করতে পারো আমরা ইজিলি, সেই জিনিসটা তুমি মেক শিওর করবা। ঠিক আছে? স্যার র্যাম রমটা আমরা কিন্তু মানে হচ্ছে আগে পরে এটা আমাদের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ হ্যাঁ, কোন বললামই তো, যদি স্যার র্যামটা যদি আমরা আগে দিই তাহলে যদি না, ওটা না, চিপ কোনো সিলেক্ট করে 0 ধরি কোনো সমস্যা নাই, কিন্তু তোমার স্যার। ডায়াগ্রামের সাথে টেবিলটার জন্য মিল থাকে। তুমি ডায়াগ্রাম করতেছো তখন তোমার দেখা যাচ্ছে র্যাম রমের মধ্যে ইন্টারচেঞ্জ সেইভাবে ওইভাবে, কারণ ওখানে কিন্তু যে বিশেষ করে যে শেষের দিকে পিনগুলি কানেকশনের ব্যাপার একটা আছে, তো এটার সাথে যেন তোমার টেবিলের একটা সামঞ্জস্য থাকে। ওইখানে তুমি যা দিয়েছো এখানে জন্য সেইভাবে আমি রিফ্লেকশনটা পাই। ডায়াগ্রামের সাথে এই টেবিলের বলতে স্যার আগের পিনগুলো এটা একটু স্যার একটু দেখান তো স্যার। এই যে যেমন র্যাম রমের ব্যাপার থাকে না, যে এখানে না হয় তোমার সেম, এই যে একটা জিনিস খেয়াল করে দেখো 4 KB, এখানে যেমন তোমার সেম আসছে, এই জন্য তুমি পার্থক্যটা বুঝতে পারছো না। যদি একটা হতো তোমার 4 আর একটা হতো 8, তাহলে কি ওই যে অ্যাড্রেস লাইনে একটা ব্যাপার থাকতো না? জি স্যার, একটা বেশি থাকতো, একটা বেশি কম বা কম বেশি হোয়াটএভার যাই হোক, এই জিনিসটা হতো। সেটাই বলছি যে ডায়াগ্রামে যখন তুমি যেভাবে দিচ্ছ সিকোয়েন্সটা, কারণ হয়তো ওখানে তুমি আগে একটা দিয়ে দেন পরে ওখানে জিনিসটা আনতেছো, সেই জন্য এখানে তোমার জন্য রিফ্লেকশনটা থাকে। তুমি দেখা গেলে ওখানে আগে পরে করলে হবে কি, ডায়াগ্রামে তো আগে পরে ডান বাম বলে আসলো কিছু নাই, কিন্তু আমি বলছি তুমি এখানে লিখতে গিয়ে দেখা যাবে হয়তো তুমি প্রথমেটা উপরে না দিয়ে নিচে দিয়ে দিচ্ছ, তখন ওইটা টোটালি রং রিফ্লেকশন আসবে। সেই জিনিসটা আমি মেনশন করেছি। আদারওয়াইজ সিকোয়েন্স এখানে কোনো ফ্যাক্টর না, তুমি তোমার সুবিধাজনক ভাবে তুমি র্যাম রম যেভাবে সিলেক্ট করো, কারণ মেইনলি এটা সিলেক্ট করে দিচ্ছে তোমার চিপ সিলেক্ট, এই পিনগুলি, তাই না? এই পিনগুলির কম্বিনেশন তোমাকে বলে দিচ্ছে যে কোন পার্টিকুলার চিপটাকে তুমি ইন্টারফেস করছো, সিলেক্ট করে দিচ্ছ, সেইভাবেই সে আসলে অ্যাকর্ডিংলি কাজ করবে। আর এখানে শুধুমাত্র পার্থক্যটা হবে যদি দুটো অ্যাড্রেস লাইন যেটা সেটার যদি ভেরিয়েশন থাকে, তাহলে হয়তো কোনো জায়গায় 12টা, কোনো জায়গায় 10টা পেতে পারো, কোনো 14টা লাইন পেতে পারো, সেই জায়গায় পার্থক্য হবে। আদারওয়াইজ এখানে সিলেকশন কোনো মানে সিকোয়েন্স কোনো ব্যাপার না, ওইটা পার্টিকুলার যে কম্বিনেশন সেটাই তোমাকে চিপটাকে সিলেক্ট করে দিবে। ঠিক আছে? আর স্টার্টিং অ্যাড্রেসের কথাও বলছি যে তোমার মেনশন করা থাকলে তো অবশ্যই তোমাকে সেইখান থেকেই তোমাকে শুরু করতে হবে, আর মেনশন করা না থাকলে ওই যে চিপ সিলেক্ট যে কম্বিনেশনগুলি, সেই কম্বিনেশন কোনো একটা কম্বিনেশনকে তুমি রম, তারপর একটা কম্বিনেশনকে র্যাম, এইভাবে আর কি তুমি দিয়ে দিতে পারো, বা র্যাম রম যে কোনো সিকোয়েন্সে তুমি এটা তৈরি করতে পারো। স্যার এছাড়াও স্যার আমি এই একটা রম মানে একটা মেমোরি রমের জন্য আমি স্টার্টিং অ্যাড্রেসটা অল জিরোস ধরে নিলাম, আর র্যামের জন্য এন্ডিং অ্যাড্রেসটা হচ্ছে অল এফ ধরে নিয়ে এরপরে এরকম করে করলেও তো হবে, তাই না? সেটা তো বললাম যে এটা ভাইস ভার্সা করো, বা তুমি যেভাবে বলছো এইভাবে করো, কোনো ব্যাপার না, একই জিনিস হবে। ঠিক আছে? আর যদি যেমন ওইটাও যে তোমার বললা এন্ডিং অ্যাড্রেসের কথা তুমি বললা না, এখন যে বললা যে এন্ডিং অ্যাড্রেস যে অল এফ হবে, এটা তো আসলে ম্যান্ডেটরি না। ঠিক আছে? অল এফ এটা ডিপেন্ড করে আসলে অ্যাড্রেস লাইনের উপর। তোমার যদি অ্যাড্রেস লাইন হয়ে যায় তোমার মনে করো এমন যে আমার 10টাতেই হয়ে গেল, 10টাতে হয়ে গেলে তার মধ্যে সামনে সবগুলি তোমার শূন্য, তার সামনে সবগুলি শূন্য, তার মানে তুমি চিপ সিলেক্টেড যদি সবগুলি তুমি 1, তাহলে তো তোমার এটা স্টার্টিং অ্যাড্রেসও কিন্তু এফেক্টটা পড়বে। আর তুমি যদি মনে করো না আমি মানে 000 থেকে শুরু করলাম, তাহলে পরে স্টার্টিং অ্যাড্রেসটা হবে 001, তখন কিন্তু আর তোমার অল এফ এ এসে শেষ হবে না। যেমন এই এক্সাম্পল দেখতে কিন্তু অল এফ এ শেষ হয়েছে না স্যার, বুঝতে পারছো? সো জাস্ট এটা তুমি যেভাবে ধরছো এটা সেটার উপরে ডিপেন্ড করবে, এটা কোনো ফ্যাক্টর না। শুধুমাত্র এটা মনে রাখবে অ্যাড্রেস লাইন ছাড়া বাকি যেগুলো সেগুলো চিপ সিলেক্টের কাজ করে। এখন এই চিপ সিলেক্টটা কিভাবে তোমার কাজ করবে এটা নিশ্চয়ই বুঝে গেছো যে 1 লাখ হলে নিবা, কারণ কাজই করার রাস্তা বের দিব না, যে এটা সমস্যা। বুঝি নাই, আবার বলো। স্যার আউটটক করতেছে স্যার। আচ্ছা, বাইরের কথা চলে আসতেছে। এনিওয়ে দেখো স্টুডেন্ট সংখ্যা আরো বেশি, স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, এই জিনিসটা মানে খুবই হতাশাজনক, এই জিনিসটা খুবই হতাশাজনক। এনিওয়ে সো মামুন কি এখন ক্লাসে আসছো না এখনো আসো নাই ক্লাসে? মামুন
স্যার মামুন মামুন আমাকে কালকে রাত্রে জানাইছিল যে স্যার ওদের বাসায় হচ্ছে স্যার সকাল 9টা থেকে একদম বিকাল পর্যন্ত স্যার কারেন্ট থাকবে না। তো ও যেহেতু থাকবে না। আচ্ছা স্যার ও যেহেতু ডেস্কটপ থেকে মানে হয় সে ক্লাস আচ্ছা করে, তো এই আচ্ছা জন্য আজকে আসতে পারতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। যে তোমরা কেউ একজন দায়িত্ব নিয়ে আর কি, এই জিনিসটা রেকর্ডিং তো থাকছে, এরপর তোমাদেরকে আরেকবার আমি মনে করে দিচ্ছি। তোমাদের যারা করেছো তাদের নিশ্চয়ই মনে আছে ওই লিঙ্কটার কথা। ওই লিঙ্কে সবাই চলে যাবে এবং লিঙ্কে ঢুকেই তোমরা সেই ফর্মটা ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের কাছে পৌঁছে যাবে। নাম্বার 1, এটা আমি ইচ এন্ড এভরি সিঙ্গেল প্রত্যেককে আমি আস্ক করবো, এবং বারবার আমি বলতেছি তাদের হয়তো আমি তাহলে সিটিজি কনসিডারই করবো না। এগুলো তো প্রত্যেকে রিকোয়েস্ট করছি তোমাদেরকে, প্রত্যেকে এটা কমপ্লিট করে অ্যাজ সুন অ্যাজ পসিবল সাবমিট করে দাও। প্রি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করো। কোর্স অ্যাসাইনমেন্ট আমি তোমাদের দিয়ে দিব। কোর্স অ্যাসাইনমেন্ট একেবারে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট হবে, কোনো স্ট্রেস নেওয়ার দরকার নেই। তোমরা ওটা হ্যান্ড রিটেন হতে হবে। বারবার বলছি, যেহেতু এখানে টেবিল এবং ডায়াগ্রামের ব্যাপার, কোন জায়গা থেকে তোমরা কপি পেস্ট করে তুলবা সেটা দরকার নেই, তোমরা নিজেরা করবা, কাগজে কলমে করে ছবি তুলে পিডিএফ করে সাবমিট করবে, ঠিক আছে? এরপরে তোমার যে পরশুদিন যে সিটি ভাইবা সেটা গুগল ফর্মে তো প্রথমে দিব। এরপরে আমি র্যান্ডমলি আজকে যেরকম আমি কল করেছি, বারবারই বলছি তোমাদের যারা যারা শুনছো এবং যারা শুনছো না তারা রেকর্ডিং শুনতে পারবা, সবার জন্য বলছি আমি র্যান্ডমলি যাকে কল করব তাকে সেই কোর্স অ্যাসাইনমেন্টের যে কোনো জায়গা থেকে তোমাকে কোশ্চেন করব, এবং ইভেন আমি তোমাদের গুগল ফর্মে যেটা নিব সেখান থেকে আমি তোমাদের কিছু কোশ্চেন করব, ঠিক আছে? এইভাবে তোমাদের ওইটার সিটি এবং কোর্স অ্যাসাইনমেন্টের মার্কিং হয়ে যাবে পরশুদিন। আর এরপর যেটা বললাম ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আগামী 24 তারিখের মধ্যে তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন কমপ্লিট করতে হবে। কোনো অবস্থায় আমি 24 তারিখের পর আর কারো ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন নিব না, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। যদি আর কার কোনো কোয়েরি থাকে আমাকে বলতে পারো, আদারওয়াইজ আমি ক্লাস। স্যার আগের পেজটা একটু যাবেন? আগেরটা? জি স্যার। স্যার এখানে যে Y0 রোমে নিলাম আর Y1 র্যামে নিলাম, এটা কেন? ওই যে দুটো চিপ, এই যে তুমি তাহলে এখান থেকে অ্যান্সারটা পেয়ে গেলা। এই যে এটা কি 000 মানে কি? Y0 111 Y1, তুমি যে এখানে Y1 না লিখে এখানে যদি 11 না দিতে তাহলে Y7 লিখতা, এইটা মানে Y011 ওইটা আমি ইচ্ছা মতন নিতে পারবো যে হ্যাঁ কোনো হ্যাঁ একটু হ্যাঁ, করে। এখানে তো বললাম এখানে জাস্ট দুটো দেখানো হয়েছে, এইটার কম্বিনেশনটাই তো। এটা যেমন 000 হলে Y0, এটা 001 হলে Y1, 010 হলে Y2, লাইক দিস। এইভাবে তোমার দেখো তিনটার এগেইনস্টে কি টোটাল আমরা 8টা সিলেক্ট করতে পারি না চিপ, ওইটা। তো তুমি এই জন্য তো বলছি, একটু আগে মাত্র কথাটা বলছিলাম না যে তুমি ফিগারে যা করবা তুমি এটা যেন তোমার রিফ্লেকশনটা তোমার টেবিলেও আসে। ফিগারে হঠাৎ করে দেখা যায় যে তুমি আসলে Y2 থেকে কানেকশনটা নিয়েছো আর তুমি দেখাচ্ছ টেবিলের মধ্যে Y1 দেখাচ্ছ, তো এইগুলোর জন্য তোমার শুধু শুধু মার্কস কাটা যাবে, এই সুযোগটা তুমি কেন দিবা? ঠিক আছে? তো ফিগার আর তোমার এই টেবিলটার জন্য একই রকমের হয়, এইটাই আমি তখন এই কথা বলতে চাচ্ছি, ঠিক আছে? স্যার সিটি3 এর সিলেবাসটা কি হবে? কে বলছো? কোশ্চেনটা কে করলা? আমি শুনতে পাই, আবার বলো। স্যার রহমত জাহান। রহমত জাহান, তখন তোমাকে ডাকলাম তখন তুমি শুনো নাই নাকি? নেটের সমস্যা হচ্ছিল। স্যার আমার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল। এনিওয়ে, সিটি3 সিলেবাস শুধুমাত্র মাইক্রো কন্ট্রোলার। এটা আসলে তোমরা অনেকে অলরেডি ভালো করে ফেলেছো, তাদের তো আসলে কোনো ব্যাপার না। দু একজনকে জাস্ট একটু সুযোগ দেওয়ার জন্য, মার্কসটা ইমপ্রুভ করার জন্য, ক্লাসে যে কয়েকজনের মার্কস এখনো পর্যন্ত একটু পিছিয়ে আছো, প্লাস সবচেয়ে বড় কথা আসলে যারা ভালো করেছো তাদেরও লাগবে, কারণ আমাদের ফাইনাল তো এটার মধ্যে থাকতেছে, তাই না? তো এখন পড়াশোনা করলে তোমরা এটা ফাইনালে তোমরা এটা ভালো করতে পারবা, কারণ ফাইনালে যেহেতু তোমাদের ভাইবা ফেস করতে হচ্ছে। আর তোমরা যে এই কি বলে গুগল ফর্মে যে কোশ্চেনগুলি পাচ্ছ এগুলো কিন্তু তোমার ভাইভাতে র্যান্ডমলি তো ফেস করবা। সো কনসেপচুয়াল এখানে 4টা অপশন দেওয়া আছে, কিন্তু ভাইভাতে তার অপশন দেওয়া থাকবে না, তোমাকে ডেডিকেটেড কোনটা কারেক্ট অ্যান্সার পার্টিকুলার কোন একটা কোশ্চেন এগেইনস্টে সেটা তোমাকে জানতে হবে এবং সেভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। সো সিটি3 সিলেবাস শুধুমাত্র আমি রাখছি মাইক্রো কন্ট্রোলার, দ্যাট ইজ 8051, ঠিক আছে? এবং প্রত্যেকে তোমরা দেখেছো খুঁটিনাটি আসলে জানার অনেক কিছু আছে, সো তোমাকে কনসেপশন ক্লিয়ার করেই তোমাকে আসতে হবে। সেই জন্য আমি আরেকটার সাথে আরেকটা যেন ম্যাচ না হয়ে যায়, এই জন্য শুধুমাত্র 8051 থেকে আমি তোমাদের গুগল ফর্মে যে অংশটুকু সেটা কন্ট্যাক্ট করবো। স্যার আজকেরটাও তো তাহলে থাকবে তাই না? ডেফিনেটলি, কারণ এটা তো এখন আর কি এরকম বিশাল কোনো কোশ্চেন হিসেবে থাকবে না, হয়তো এখান থেকে মানে এমসিকিউর মতো করা যায়, ছোট ভাইবার মতো করা যায়, এই ধরনের কোশ্চেন থাকবে। ওকে, আচ্ছা স্যার।
তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। সো ডে আফটার টুমরো বেশ কিছু কাজ নিয়ে কিন্তু আমরা আসতেছি, এবং বাই দিস তোমাদের জন্য যেটা বলা হয়েছে সেগুলো তোমরা শেষ করতে পারো। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।